আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আজকের দুর্দান্ত একটি লাইভ ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। গত ক্লাসে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আজকে আমরা আবারও আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে আজকে আমরা ক্লাস আবারও রেখেছি। আপনারা সবাই এই ক্লাসটা একটু শেয়ার করবেন এবং সবাই একটু এই ক্লাসটা আপনাদের যারা বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে একটু মেনশন করবেন। ইনশাআল্লাহ আজকে সাধারণ জ্ঞানের দুর্দান্ত কিছু টপিক আপনাদের আজকে শেষ করাবো। আ আপনারা অনেকেই আমাকে দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। সবাই একটু প্লিজ সবাই আমাকে জানাবেন ক্লিয়ারলি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। ওকে? সবাই একটু আমাকে জানান যে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। আ অনেকে মেনশন করছেন। অসংখ্য ধন্যবাদ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ওকে? আচ্ছা। আ একটু আমাকে কাইন্ডলি জানাবেন আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আ আজকে কিন্তু আমরা এটা আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে ক্লাস নেব। ঠিক আছে? আ ওকে, দেখছো? তোমার বান্ধবীরা তোমাদেরকে মেনশন দিচ্ছে অনেককে। যে ক্লাস কর। ঠিক আছে? দেখো কতটা আন্তরিক তোমরা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স সবসময় মনে রাখবা আ যে বিদ্যা যদি তুমি কখনো যদি শেয়ার করো, সে বিদ্যা কমে না, সে বিদ্যা আরো পারলে বাড়ে। তো বিদ্যা তুমি এইখানে যদি তুমি ক্লাসে শেয়ার করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই সেই সেম ওকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আরাফাত, আ ইসলাম, ওকে সাদিয়া নূর, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। ওকে, আচ্ছা ঠিক আছে। একটু কিন্তু কাইন্ডলি তোমরা একটু প্লিজ কি করবা বলো তো ভাইয়া? শেয়ার করে দাও, হ্যাঁ? শেয়ার করে দাও কিন্তু প্লিজ একটু কাইন্ডলি শেয়ার করো। তাহলে আমি তোমাদের জন্য যে ক্লাসগুলো আরেকটা মজার গুড নিউজ সেটা হচ্ছে আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে তোমাদের আ আজ বা কালকের মধ্যে, আজকে হবে না হয়তোবা, কালকের মধ্যে তোমাদের আমি সাম্প্রতিক না সরি সাধারণ জ্ঞানের মানে কোন টপিক গুলো পড়বা আরো একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি যারা এখনো ক্লাসে আছো তাদেরকে বলি সেটা হচ্ছে সাম্প্রতিকের মার্চ মাসের সাম্প্রতিকের কিছু পিডিএফ আমার কাছে আছে। ঠিক আছে? খুবই সাজানো গোছানো একটা পিডিএফ আছে। তোমরা চাইলে ওটা নিতে পারো। ঠিক আছে? ওইখান থেকেও পড়তে পারো। ইনশাআল্লাহ ওখান থেকেও কমন পারবে। আমি বলব না যে 100% কমন পড়বে ভাই। আমি ওটা বলতেও রাজি না, শুনতেও রাজি না। তবে আমি একটু বলতে পারবো যে ওখান থেকে তুমি কমন পাইতে পারো। ঠিক আছে? মার্চ মাসের সাম্প্রতিকগুলো পড়বা। কারণ তোমার পরীক্ষা তো এপ্রিলে। তো মার্চ মাসের সাম্প্রতিকগুলো লাগবে। বুঝতে পারছো আমার কথাটা? মার্চ মাস, এপ্রিল মাস এই সাম্প্রতিকগুলো তোমাদের লাগবে। তো তোমরা এটা আমার কাছে নিতে পারো। তো এইটা নেওয়ার জন্য তোমরা আমার আমার কই যোগাযোগ করবা বলো তো? কই যোগাযোগ করবা? আচ্ছা, আমার একটা পেজ আছে সেই পেজের মধ্যে যোগাযোগ করো। ওকে? আচ্ছা। ভিডিও আছে ওইখানে একটা ভিডিওটা দেখলেই তোমরা পারবা। ওকে? বা আজকে আমার পেজে ঢুকলে তোমরা পারবা। ওকে? আচ্ছা, যাই হোক সেটা হচ্ছে বড় কথা না। তার থেকে বড় কথা হচ্ছে আমরা যে সাম্প্রতিক আজকে যে আমরা ক্লাসটা করাচ্ছি। ঠিক আছে? সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক টপিকের উপরে ক্লাস করাচ্ছি। এইটার বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী তুমি কোন টপিকগুলো মাস্ট বি পরীক্ষার আগে দেখে যাবা। এই ২-৩ দিনে তুমি কোন টপিকগুলো দেখবা। আমি জাস্ট তোমাদের জন্য ওগুলো সুন্দর করে রেডি করতেছি। ওগুলো আমি তোমাদেরকে ভিডিও আকারে সাবমিট করে দিব। ঠিক আছে? পাঠায় দিব। ওকে? ঠিক আছে? ওকে, নাসির স্যার মানে আগুন। থ্যাংক ইউ সো মাচ। নাইমা লাকি ভাইয়া পিডিএফটা দিন। হ্যাঁ, পিডিএফটা ওই যে পেজের মধ্যে পাবা আরকি। ঠিক আছে? পেজের মধ্যে তোমরা একটু যায়া নিও। পেজের মধ্যে পাবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আর মাত্র ৪ দিন। ঠিক আছে? ওকে। হ্যাঁ, আর ৪ দিন পরে তোমাদের ক্লাস মানে পরীক্ষা সরি। আচ্ছা, এরপরে বলছে ভাইয়া পিডিএফটা কোথায় পাবো? ওই যে ভাইয়া বললাম নাসির স্যার পেজের মধ্যে পিডিএফটা পাবা। ঠিক আছে? ভাইয়া পিডিএফটা এইখানে সাম্প্রতিকের পিডিএফটা এইখানে পাবা। ঠিক আছে? অথবা আমি তোমাদেরকে এইখানেও দিয়ে রাখার চেষ্টা করব। ঠিক আছে? বা আমার কাছেই পাবা আরকি সহজ কথা। যেহেতু এটা প্রতিষ্ঠানের না তো প্রতিষ্ঠান থেকে দেওয়া যাবে না আরকি। দেখো এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ১ নাম্বার প্রশ্নের মধ্যে আসি, আসো। বলছে কোন শহরটি আরব সাগরের তীরে অবস্থিত? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং এইটা এই ২০২৬ সালের পরীক্ষায় এসেছে। এইটা ২০২৬ সালের পরীক্ষায় এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্ভবত এসেছে যে আরব সাগরের পাশে অবস্থিত। তাহলে এটাখানে তোমাকে তাহলে ম্যাপ বুঝতে হবে, মানচিত্র মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইটার জন্য তাহলে তোমরা একটু অ্যান্সার করো দেখি একটু সবাই। সবাই একটু হ্যাঁ, এই যে আমার পেজ আছে। তোমরা দেখো কমেন্টের মধ্যে আমার পেজটা পেয়ে যাবা। ঠিক আছে? ওকে। তোমরা কিন্তু শেয়ার করতেছো না। ক্লাসে কিন্তু উপস্থিতি খুবই কম। ঠিক আছে? কোন দিন দিবেন স্যার পিডিএফ? আজকেই পাবেন, আজকেই পাবেন। কোন টেনশন করতে হবে না। আমি ক্লাসটা শেষ করলেই পাবেন। দেখেন, সাম্প্রতিকেরটা পাবেন আর কালকের মধ্যে আমি হচ্ছে কিসেরটা দিব? আপনাদেরকে সাজেশন দিব যে কোন টপিকগুলো ভালো করে পড়বেন। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী কোন টপিকগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে? একটু শেয়ার করতে হবে। ক্লাসে উপস্থিতির সংখ্যা খুবই কম। শেয়ার করতে হবে। ওকে? ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন
এই যে আমরা বলছি কোন শহরটা আরব সাগরের তীরে অবস্থিত, কোন সাগরটা আরব সাগরের তীরে অবস্থিত, খুব ভালো করে বোঝেন। এক নম্বর বলে দুবাই, মুম্বাই, জেদ্দা এবং হচ্ছে বাহরাইন। আমরা ব্যাখ্যা বিশ্লেষণগুলোতে যাব কিন্তু, ঠিক আছে? তাহলে বলছে দুবাই, দুবাই, মুম্বাই, জেদ্দা এবং বাহরাইন। দুবাই, মুম্বাই, জেদ্দা এবং বাহরাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসো আরেকটু ক্লাসটাতে মনোযোগ দাও। তোমরা কিন্তু ক্লাসে শেয়ার করতেছো না, প্লিজ একটু শেয়ার করে দাও। দেখি আমি আমার জায়গা থেকে সবগুলো জায়গাতে শেয়ার করি, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের জায়গা থেকে করো, কিন্তু শেয়ার করতেছো না তোমরা, হ্যাঁ? মন খারাপ লাগতেছে আসলে। এই স্টুডেন্টদের জন্য এত করার চেষ্টা করতেছি, তোমরা তো শেয়ার করতেছো না। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এবার তাহলে শুরু করি। শুরু করি হচ্ছে ১ নাম্বার প্রশ্নটা। তাহলে ১ নাম্বার প্রশ্নটা বলছে কোন শহরটি আরব সাগরের তীরে অবস্থিত? তাহলে কোন শহরটি আরব সাগরের তীরে অবস্থিত? পাইছি? তাহলে ১ নাম্বার হচ্ছে আমরা যদি বলি আরব সাগরের, আরব সাগরের তীরে আমরা যদি প্রথমতই তোমরা চিন্তা করো যে ধরো আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশের পাশে কোন দেশ আছে বলো, মানে সরি কোন সাগর বা মহাসাগর আছে বলো দেখি, বা কোন উপসাগর আছে? তোমরা সবাই জানো এই পাশে বঙ্গোপসাগর আছে, তাই না? তো বঙ্গোপসাগরের ঠিক পাশেই কিন্তু কি আছে বলো তো? আরব সাগর আছে, বুঝতে পারছো? তাহলে আরব সাগর যেটা আর কি বলি আমরা, ঠিক আছে? প্রশান্ত, আমরা ভারত মহাসাগরের নাম শুনেছি নিশ্চয়ই। এই ভারত মহাসাগরের পাশে কিন্তু আরব সাগর আছে, বুঝতে পারছো? যেমন তোমরা প্রণালী পড়েছ, প্রণালী, পক প্রণালী, নাম কি বলতো? পক প্রণালী। এই পক প্রণালীর ক্ষেত্রে কিন্তু আমরা ওইখানে পড়ছিলাম যে বঙ্গোপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। বলো তো কোন দুইটা সাগরকে? বঙ্গোপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। ওকে, আচ্ছা, অনেকে জেদ্দা বলতেছো, কিন্তু এটার অ্যান্সার কি জেদ্দা অ্যাকচুয়ালি হবে বলো তো আমাকে? জেদ্দা অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে হচ্ছে মুম্বাই। কি হবে বলো তো? ভারত বা মুম্বাই অ্যান্সার হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? মুম্বাই হবে, মুম্বাই। ওকে, যেহেতু ভারতের কথা বললাম, তাহলে ভারতের হইলে তাহলে কি হবে? মুম্বাই, ঠিক আছে? তাহলে মুম্বাই হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মুম্বাই হবে। তাহলে আমি যদি তোমাদের প্রণালীর কথা বললাম, পথ প্রণালী, তাহলে ভারত মহাসাগর আর এই পাশে আছে বঙ্গোপসাগর। তাহলে এই ভারত মহাসাগরের পাশেই কি আছে? আরব সাগর আছে, ঠিক আছে? তাহলে ভারত মহাসাগরের পাশে কি আছে? আরব সাগর। তো দ্যাট মিন্স আমরা বলতে পারি যে ভারতের পাশেই হইতেছে কোনটা আছে? আরব সাগর আছে। বুঝতে পারছো আমার কথাটা? আসো আমরা ২ নাম্বার কোশ্চেনটাতে যাই। ২ নাম্বার কোশ্চেনটা গেলে তোমাদের কাছে আরো ইজি হবে। ২ নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ২ নাম্বার কোশ্চেনটা একটু ভালো করে দেখো। ২ নাম্বার কোশ্চেনটা বলছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। তার মানে কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড, এই যে খাতটা, এটা কোথায় অবস্থিত? তোমরা সবাই বঙ্গোপসাগরের নাম জানো বা বঙ্গোপসাগরের নাম জানো, জানো কিনা বলো দেখি? এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এইটার কিন্তু বাংলা নাম হচ্ছে গঙ্গা খাত। কোন খাত? গঙ্গা খাত। তাহলে গঙ্গা খাত নামেও কিন্তু বাংলায় পরিচিত। ওকে, তাহলে বঙ্গোপসাগরের গভীরতম খাতকে বলা হয় হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের গভীরতম খাতকে বলা হয়। ক্লিয়ার সবাই? কিসে? ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। পৃথিবীর বৃহত্তম উপসাগর লেখো। পৃথিবীর পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম উপসাগর, উপসাগর, এইটা কিন্তু দেখো উপসাগর দুই ভাগে আছে। একটা বে, বে দিয়ে একটা আছে, ঠিক আছে? বে অফ বেঙ্গল যেটা আর কি। তাহলে এই বে অফ বেঙ্গল কিন্তু তার নাম কি বলতো? বঙ্গোপসাগর। তাহলে পৃথিবীর বৃহত্তম উপসাগর তার নাম হচ্ছে বঙ্গোপসাগর। ওকে, এখন দেখো এই বঙ্গোপসাগরের গভীরতম যে খাত রয়েছে, এই খাতকে কি বলা হয়? তাহলে গভীরতম খাত। তাহলে গভীরতম খাত, গভীরতম খাত,
তাহলে গভীরতম খাতকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা লেখা আছে, অথবা গঙ্গা খাত বলা হয়। বলো তো কি খাত? গঙ্গা খাত বলা হয়। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই যে গভীরতম খাত সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটার গভীরতা কত কিলোমিটার? এটার গভীরতা কত কিলোমিটার? গভীরতা হচ্ছে 14 কিলোমিটার। কত কিলোমিটার? 14 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষায় কিন্তু আসতে পারে কিন্তু। দেখো, আরেকটা তোমাদেরকে একটু ইনফরমেশন জানায় রাখি, সেটা হচ্ছে তোমরা যারা যারা চিন্তা করতেছো আসলে আমরা ন্যাশনালের জন্য কোন কোন বিষয়টা একটু ভালো করে পড়বো বা কোন জিনিসগুলো একটু ভালো করে দেখবো, ঠিক আছে, সেটার জন্য আমি তোমাদেরকে বলি তোমরা বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা একটু ভালো করে পড়বা। বলো তো কোনটা পড়বা? বিসিএস এর কোশ্চেন ব্যাংক। আর যতগুলো পরীক্ষা দিয়েছো, ধরো ঢাবি বলো, রাবি বলো, জাবি বলো, তারপর যে কোনো পরীক্ষা বলো, যে পরীক্ষাগুলো, নার্সিং বলো, যেখান থেকে বলো না কেন, তুমি সেম প্যাটার্নই প্রিপারেশনটা নিবা, দেখবা প্রশ্ন অনেক ইজি হবে। বুঝতে পারছো আমার কথাটা? খুবই সহজ সহজ কিছু প্রশ্ন দিবে, এবং তোমাদের এখানে কম্পিটিশন অনেক কম। বুঝতে পারছো? কম্পিটিশন অনেক কম, অনেক কম। একটা সিটের বিপরীতে একজন করে মানুষ। বুঝতে পারছো? একটা করে সিটের বিপরীতে একজন করে মানুষ। যদি আমি বলি যে হয়তো বা ১.১০%, তো মানুষের ক্ষেত্রে ১০% হয় না। মানুষের ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়। হয়তোবা কিছু স্টুডেন্ট বাদ যাবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে যারা একটু ভালো করে পড়াশোনা করবে, তারা কিন্তু 100% চান্স পাবে এইখানে, ন্যাশনালে। বুঝতে পারছো আমার কথাটা? তো এটা মিস কইরো না। বুঝছো? তোমরা যারা যারা ফার্স্ট টাইমার আছো, এটা কিন্তু মিস করো না, ভুলেও মিস করো না। যারা সেকেন্ড টাইমার আছো তারাও মিস করো না, হ্যাঁ? ঠিক আছে? একজন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিপা আক্তার বলছো, ওকে। আচ্ছা দেখো, তাহলে তোমরা ভাইয়া কি কি পড়বা আমাকে বলো তো? বিসিএস এর প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে? তোমরা বিসিএস এর প্রশ্নগুলো পড়বা। আর আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন তো পড়বাই, আর টপিক বেস কিছু পড়াশোনা করো, টপিক ধরে ধরে কিছু পড়াশোনা করো। বুঝতে পারছো? খুবই ইজি প্রশ্ন হবে, তোমাদের এটা নিয়ে খুব বেশি একটা প্যারা খাইতে হবে না, যে আসলে কি প্রশ্ন হবে, কতটুকু প্রশ্ন হবে, কত কঠিন প্রশ্ন হবে, এগুলো কোনো প্যারা খাওয়ার দরকার নেই। তুমি যা যা পড়ছো মনে রাখবে, এগুলো থেকে ইনশাল্লাহ প্রিপারেশন তোমার হয়ে যাবে। তুমি এখন যেটা করবা সেটা হলো একটু গুছায়া, একটু বেশিক্ষণ করে সময় নিয়ে একটু পড়াশোনা করো। ধরো ১২-১৩ ঘন্টা, ১৪ ঘন্টা একটু পড়াশোনা করো, একটু পড়াশোনার মধ্যেই থাকো। বুঝতে পারছো? তোমাদের তো এই জার্নিটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে, তাই না? তো একটু তোমরা করতে পারো এটা। বুঝতে পারছো? হ্যাঁ, সিট প্রতি একজন করে। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখো, তাহলে বলছে কি গভীরতম খাত, তাহলে তার নাম গঙ্গা খাত। এর গভীরতা কত কিলোমিটার? এর গভীরতা হচ্ছে কত কিলোমিটার বলো তো তোমরা সবাই? 14 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, এই যে বেঙ্গল ফ্যান নামে একটা ভূমি আছে, তাহলে বেঙ্গল ফ্যান ভূমি রূপটি কোথায় অবস্থিত? তাহলে পরীক্ষায় যদি আসে, তাহলে বেঙ্গল ফ্যান ভূমি রূপ, তাহলে ভূমি রূপটি অবস্থিত, তাহলে বেঙ্গল ফ্যান ভূমি রূপটি অবস্থিত অবস্থিত কোথায় বলো তো? বঙ্গোপসাগরে। ক্লিয়ার? তাহলে বেঙ্গল ফ্যান ভূমি রূপটি অবস্থিত কোথায়? বঙ্গোপসাগরে। ক্লিয়ার সবাই? তাহলে বেঙ্গল ফ্যান ভূমি রূপটি অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে। ওকে, তাহলে বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত বঙ্গোপসাগরে। আচ্ছা, এখন দেখো, এই যে বঙ্গোপসাগরের সর্বকালের বৃহত্তম একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে মালাবার যুদ্ধ নামেও পরিচিত কিন্তু। ঠিক আছে, তাহলে মালাবার 2007 নামেও পরিচিত। ওকে, তোমরা নিশ্চয়ই জানো বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত একটা দ্বীপ আছে, বলো তো কোন দ্বীপের নাম? যে বলতে পারবা বুঝবো, ও চান্স পাবে। বলো তো? তোমরা কিন্তু শেয়ার করতেছো না, মন খারাপ করতেছি। তোমরা শেয়ার করো, প্লিজ একটু শেয়ার করো, অথবা শেয়ার করতে যদি নাও পারো, তোমার বন্ধু বান্ধবী যারা গত ক্লাসেও ছিল তাদেরকে মেনশন দাও। ওকে, আচ্ছা, কি বললাম? বললাম হচ্ছে বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ আছে, আমরা সবাই জানি। সেই দ্বীপটার নাম হচ্ছে আন্দামান। নাম শুনেছো নিশ্চয়ই, আন্দামান। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না? আন্দামান ও নিকোবর, তাহলে বলছে নিকোবর দ্বীপপুঞ্জ, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তাহলে দ্বীপপুঞ্জ, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, তাহলে এই দ্বীপপুঞ্জে অবস্থিত কোথায়? বঙ্গোপসাগরের মধ্যে। আগে এখানে নির্বাসন দেওয়া হইতো মানুষজন দিলতে। ঠিক আছে? ওকে, এবার ভাইয়া সেরাদ্বীপ কেমনে হয় রে ভাইয়া? সেরাদ্বীপ না। আচ্ছা দেখো, এবার বলছে কি, বলছে হচ্ছে, দেখো বেঙ্গল ফ্যান, তাহলে বেঙ্গল ফ্যান ভূমিরূপটা অবস্থিত বঙ্গোপসাগরে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত বঙ্গোপসাগরে। ওকে, ডান সবার? এইটা বুঝছো? এবার আসি 3 নম্বর প্রশ্নে আমরা আসি। নেপালের মুদ্রার নাম কি?
ভাইয়া বলো আমাকে, নেপালের মুদ্রার নাম কি? তোমরা বলো। আমি কতগুলো তোমাদেরকে মুদ্রা শিখাই দিচ্ছি। এখন তোমাদেরকে আমি এখানে চাইলে টেকনিক দিয়ে মুদ্রাগুলো শেখাই দিতে পারবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে টেকনিকগুলো থেকে মানে নিজের এটা একটু জাস্ট কয়েকটা মুখস্থ করলেই এনাফ। বুঝতে পারছো? কয়েকটা জাস্ট মুখস্থ করলেই এনাফ যে কোন কোন এগুলো পড়বা আর কি। যেমন আমি যদি বলি এখানে কোনটা কোনটা, ধরো নেপালের মুদ্রার নাম, তাই না? তাহলে নেপালের মুদ্রার নাম যেটা তোমরা এটা অ্যান্সার করো কোনটা হবে। যেমন রুপি আছে, রিয়াল আছে, টাকা আছে। টাকা তো বাংলাদেশিটা, রিয়াল তার রুপি, ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাদের ডলার যে মুদ্রা আছে এই ডলার মুদ্রাটা একটু জাস্ট লিখে দিই, যে ডলার মুদ্রাগুলো মনে রাখার উপায়। দেখো মাঝির গনি মাঝির জামাই, দেখো গনি মাঝির জামাই, দেখো গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, এইচএসসি পাশ করে বিবিএ করতে, বিবিএ পড়তে, বিবিএ পড়তে অস্ট্রেলিয়ায় গেল, অস্ট্রেলিয়ায় গেল। ক্লিয়ার? তাহলে গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে কোথায় গেল বলো তো ভাইয়া? বিবিএ পড়তে। ওরে মাবুদ, সবাই রিয়াল লিখতেছো কেন? নেপালের মুদ্রার নাম রিয়াল? হ্যাঁ, এই নেপালের মুদ্রার নাম কি রিয়াল? তোমরা সবাই রিয়াল লিখতেছো কেন? মানে একজন একটা লিখলে ধাম ধাম করে সবাই লিখতেছো। ওকে দেখো, তাহলে গনি মাঝির জামাই, তাহলে দেখো ভাইয়া গনি মাঝির জামাই কি করতে বলো তো? গনি মাঝির জামাই কি করতে বলো তো? এইচএসসি সরি জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে গেল, তাই না? তাহলে গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে কোথায় গেল? গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ করতে গেল, কোথায় গেল? অস্ট্রেলিয়ায় গেল, ঠিক আছে? তাহলে এই যে অস্ট্রেলিয়া গেল গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে, তাহলে গনি মানে কি বলো দেখি? গনি মানে হচ্ছে গায়ানা। গনি মানে কি? গায়ানা নামে একটা দেশ আছে, তোমরা জানো নিশ্চয়ই, যে গায়ানা, ঠিক আছে? দক্ষিণ আমেরিকার মধ্যে একটা দেশ পড়ে গায়ানা আর কি, ঠিক আছে? এরপরে বলছে যে গনি মাঝির, মাঝির মানে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ আর কি, ঠিক আছে? আর এই মাঝিতে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, মার্শাল, মার্শাল দ্বীপপুঞ্জ তোমরা নিশ্চয়ই নাম শুনছো। মার্শাল দ্বীপপুঞ্জ এটা হচ্ছে ওই যে ওশেনিয়া মহাদেশগুলোর মধ্যে পড়ে আর কি, ঠিক আছে? এবার জামাই, এই যে জামাই, জামাইতে কি আছে বলো দেখি? জামাইতে আছে জিম্বাবুয়ে, জামাইতে কি আছে? জিম্বাবুয়ে আছে। ক্লিয়ার? তাহলে জিম্বাবুয়ে আছে, জিম্বাবুয়ে। ওকে, তারপরে বলছে এইচএসসি, তাহলে এইচতে আছে কি? এইচ, আচ্ছা। জামাই তাহলে বলছে যাতে, জিতে হচ্ছে জিম্বাবুয়ে, মাতে হচ্ছে মা, এই যে মা, এই মাতে হচ্ছে জিতে জিম্বাবুয়ে, জামাইকা আছে, জ্যামাইকা। তাহলে জ্যামাইকা আছে। ওকে, তাহলে জ্যামাইকা। ওকে, আর আছে কি? এইচএসসি, তাই না? তাহলে এইচএসসি মা আছে, ও মা জামা আছে, আচ্ছা জামা আছে, আচ্ছা জামা জামা আ আ আ আ ওকে। তাহলে পাশ করে এইচএসসি পাশ করে অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া গেলেন। ওকে, বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেলেন। ওকে, এটা হচ্ছে কি মুদ্রা বলো দেখি? ডলার মুদ্রা আর কি, ঠিক আছে? তাহলে ডলার মুদ্রা আর কি, এটা মনে রাখার উপায় আর কি। ওকে, যাই হোক এটা বাদ দাও, তোমরা এর পরবর্তীতে দেখো এটা, তাহলে আমরা পাইতেছি আনসার কি পাইতেছি বলো দেখি? রুপি পাইতেছি। নেপালের মুদ্রার, তাহলে বলছে নেপালের মুদ্রার নাম কি? নেপালের মুদ্রা, নেপালের মুদ্রা আমরা পাইতেছি রুপি। ওকে, কি পাইতেছি বলো তো? রুপি। আর ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, ভুটানের মুদ্রা কি? গুলট্রাম, ঠিক আছে? তাহলে ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। ওকে, এইটা পরীক্ষায় বেশি আসে আর কি, ভুল অ্যান্সার মানে ভুলটা দিয়েছে আর কি। তাহলে গুলট্রাম কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে, গুলট্রামটা পড়ো। ওকে, তাহলে গুলট্রামটা পড়ো, ঠিক আছে? এবার দেখো এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, পৃথিবীর কার্বন প্রভাব মুক্ত বলছে প্রথম দেশ কোনটি? তাহলে পৃথিবীর কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ চীন, ঘানা, ভুটান এবং তুরস্ক। আমি তোমাদেরকে বুঝাবো বলতেছি, দেখো পৃথিবীর কার্বন প্রভাব মুক্ত, তাহলে কি প্রভাব মুক্ত? কার্বন। তাহলে কার্বন মানে কি? প্রশ্ন হচ্ছে কার্বন মানে কি? এখন দেখো কেন কার্বন প্রভাব মুক্ত? এই দেশটার মধ্যে এমন একটা বিরাজমান অবস্থা, সেটা হইতেছে যে এই দেশের মধ্যে
ধরো আমরা অক্সিজেন নেই, অক্সিজেন নেওয়ার পরে আমরা পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ত্যাগ করার কারণে এই দেশটাতে এত পরিমাণ গাছপালা বেশি, ধরো 60% গাছপালা বেশি আছে এই দেশে। তো এগুলো আসলে কোনো দূষণের মধ্যেই পড়তেছে না এই দেশটাতে। কোন দেশটাতে? সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে ভুটানের কথা বলছে। তাহলে ভুটান একমাত্র দেশ যেখানে জলের সংকট, জল আছে যে জলের সংকট, খাদ্য সংকট, তার বায়ু দূষণ, এগুলোর কোনো কিছুরই সংকট পড়ে না ওইখানে। তাহলে জল একটা, খাদ্য একটা, বায়ু দূষণ একটা, বুঝতেছো? তাহলে এগুলোর কোনোটারই সংকট হয় না এই দেশের মধ্যে। কোন দেশ সেটা? এটা হচ্ছে তোমার হচ্ছে ভুটানের মধ্যে। এখন বলতেছে কি, এই যে কখনো হয়নি, এখন এইখানে কার্বন ডাইঅক্সাইড নির্গমন যখন করতেছে, এই নির্গমনের ফলে, কার্বন ডাইঅক্সাইড নির্গমনের ফলে তখন কার্বন প্রভাব মুক্ত থাকতেছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে সেই দেশের নাম, সেটা হচ্ছে ভুটান। বলো তো কোন দেশ? ভুটান। পরীক্ষা আসতে পারে কার্বন প্রভাব মুক্ত দেশ কোনটা? তাহলে কার্বন প্রভাব মুক্ত দেশ হইতেছে সেটা হচ্ছে ভুটান। আচ্ছা, পরীক্ষা আরেকবার আসতে পারে, সেটা হচ্ছে কার্বন নেগেটিভ কোন দেশ? তাহলে কার্বন নেগেটিভ, তাহলে দেখো তো কি হবে, কার্বন নেগেটিভ, ঠিক আছে? দেখো কার্বন নেগেটিভ, এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? কার্বন নেগেটিভ কোন দেশ? সেটা হচ্ছে ভুটান। ওকে, পাইছো তোমরা সবাই? আচ্ছা, এবার যাও নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে আমরা কি বলছি, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? বলো দেখি আমরা সবাই, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? এটা তো আলটিমেটলি অত বেশি ব্যাখ্যা করার কিছু নাই, তাও কিছু করার চেষ্টা করতেছি। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সবাই একটু বলো তো, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? ওকে, আমি কিছু কথা বলি। তোমরা নিশ্চয়ই এশিয়া মহাদেশের নাম শুনছো, তাই না? এশিয়ার নাম শুনছো, এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের স্বাধীন দেশ হইতেছে 44টা। বলো তো কয়টা? 44টা। এই এশিয়া মহাদেশের মধ্যে স্বাধীন দেশ যে 44টা রয়েছে, এদেরকে 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, তোমরা সবাই জানো, দক্ষিণ এশিয়া। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে? এরপর আছে কি, এরপর আছে মধ্যপ্রাচ্য, এরপর আছে ধরো মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য। এরপর আছে হচ্ছে মধ্য এশিয়া। আর একটা আছে লাস্ট, সেটা হচ্ছে দূর প্রাচ্য। ক্লিয়ার? আসো, মধ্যপ্রাচ্যের দেশ যে আছে, এই যে মধ্যপ্রাচ্যের দেশ, তাহলে মধ্যপ্রাচ্যের দেশ কয়টা আছে বলো তো ভাইয়া? 14টা। বুঝতে পারছো? তাহলে কারা কারা, প্রশ্ন হচ্ছে কারা কারা। একটা হচ্ছে ইরান, তারপরে আছে ইরাক, ইরান ইরাক, তারপরে আছে সৌদি আরব, ঠিক আছে? এরকম করে দেশ আছে, ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন। এখন এই সিরিয়ার মধ্যে সব থেকে প্রাচীনতম একটা শহর, সেই শহরটার নাম হচ্ছে আলেপ্পো শহর, বুঝতে পারছো? তাহলে সিরিয়ার মধ্যে, সিরিয়ার মধ্যে স্ক্রিন দেখা যাচ্ছে না? এই স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আপনাদের কি প্রবলেম হইতেছে? আপনারা কি দেখতে পাচ্ছেন না? সবাই একটু কমেন্ট করেন তো একটু। ওরে খোদা, আলেপ্পো শহর বলে ইরাকে? ওরা কমেন্ট দেখতে বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আলেপ্পো শহরটা কোন দেশে অবস্থিত? সিরিয়াতে অবস্থিত। কোন দেশে? সিরিয়া, সিরিয়া। বুঝতে পারছেন? আচ্ছা, সিরিয়ার যে রাজধানী আছে, সেই সিরিয়ার রাজধানীর নাম কি বলেন তো? সিরিয়ার রাজধানীর নাম, আচ্ছা আরেকটা এক এক করে শুরু করি। ইরান, এই ইরানের রাজধানীর নাম তেহরান। নাম কি? তেহরান। আপনারা সবাই জানতেছেন ইরানের ইতিমধ্যে যুদ্ধ হইতেছে, এখান থেকে 100% একটা পরীক্ষা প্রশ্ন আসবে। এই ইরান, এই ইরানের রাজধানীর নাম কি? তেহরান। তাহলে ইরানের পিছনে দন্তন্য আছে, মনে রাখবেন তেহরানের পিছনে দন্তন্য আছে। আবার আছে ইরাক, ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। নাম কি? বাগদাদ, ঠিক আছে? এবার আছে জর্ডান, জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান। জর্ডানের রাজধানী কি? আম্মান, ঠিক আছে? জর্ডানের রাজধানী কি বলেন তো, বলেন তো? আম্মান। কি নাম বলেন তো? আম্মান। ওকে, আম্মান। বুঝতে পারছেন সবাই? তাহলে জর্ডানের রাজধানী কি? আম্মান। ক্লিয়ার? তাহলে জর্ডানের রাজধানী হচ্ছে আম্মান। ওকে, এর পরবর্তীতে দেখেন,
ওকে, এরপরে দেখেন আপনাদের আছে সিরিয়া। সিরিয়ার যদি আমরা লক্ষ্য করি, সিরিয়ার হচ্ছে দামেস্কো। নাম কি? দামেস্কো। ঠিক আছে? সিরিয়ার একটা শহর, প্রাচীনতম শহর, সেই শহরের নাম হচ্ছে আলেপ্পো শহর। তাহলে এই শহরের কথাই বলছে যে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? তাহলে সিরিয়াতে অবস্থিত। ক্লিয়ার? এখন দেখেন আমি যদি বলি ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন, সিরিয়া, লেবানন, ঠিক আছে? ইসরায়েল, ফিলিস্তিন, যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্র 14টা রাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। তাহলে মধ্যপ্রাচ্যের 14টা রাষ্ট্র তো আপনাদেরকে একটু জাস্ট জানতে হবে। বুঝতে পারছেন? ইতিমধ্যে আপনারা পড়ে ফেলেছেন, অনেকেই পড়ে ফেলেছেন। তাহলে এটিও জাস্ট এই কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে। ঠিক আছে? একটু প্রশ্নগুলো কঠিন লাগতেছে তাই না? হ্যাঁ, অনেকের কাছে মনে হয় কঠিন লাগতেছে। আচ্ছা, এখন দেখেন পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখেন ভালো করে, সেটা হইতেছে আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? এইটা কিন্তু অ্যান্সার করতে হবে আপনাদেরকে সবাইকে। এটা কিন্তু অ্যান্সার করতে হবে। বুঝতে পারছেন? এটা অ্যান্সার করতে হবে। ওকে? সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। একটু পানি দিন তো। পানি। আপনার ক্লাসে ঢুকলেই শুধু ঘুম পাই শুধু। আরে বাবারে! তাহলে তো ভাইয়া পড়াশোনা এমন একটা জিনিস, বুঝতে পারছো? পড়াশোনা আসলে করতে ধরলেই ঘুম পায়। তা সবার ক্ষেত্রেই সত্য। বুঝতে পারছো? তাহলে আমি এখানে এখন একটা নাচ দেখাই। তোমাকে যদি এখন একটা নাচ দেখাই, বুঝতে পারছো? দেখবা যে তোমার আর ঘুম ধরবে না। তাকায় তাকায় থাকবা শুধু। আল্টিমেটলি আমি তো নাচতেছি না, বুঝছো? নাচলে আল্টিমেটলি তোমার ঘুম ধরতো না আরকি। তো যাই হোক, অনেকে অ্যান্সার করতেছো ভ্যাটিকান সিটি। আচ্ছা বলতেছে আরকি, ঠিক আছে? দেখো আয়তনে ইউরোপ মহাদেশ সম্পর্কে তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো। ইউরোপের মোট স্বাধীন দেশ। ইউরোপের, আমি যে জোরে জোরে চিল্লাই পড়াই, এই চিল্লানি যদি সে যদি শোনে এরপরও যদি তার ঘুম পায়, আমি যদি ধীরে 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 করে পড়াইতাম তাহলে না একটা কথা ছিল, একদম স্লো মোশন। এই লেখো বাবুরা। হ্যাঁ, এখন বলো ইউরোপের মোট স্বাধীন দেশ 44টি, এরকম করে যদি বলতাম তাহলে না হতো। আমি যে জোরে চিল্লাচ্ছি এতে যদি আপনার ঘুম পায়, তাহলে তো আপনি যে আছে যে কি বলে ইট ভাঙানি মেশিন আছে, সেই মেশিনের সামনেও যে আপনি ঘুমাইতে পারবেন। দেখেন ইউরোপের মোট স্বাধীন দেশ হইতেছে 48টি। কে বললো? 48টি। এদের মধ্যে জাতিসংঘভুক্ত হচ্ছে মানে ইউএন ভুক্ত দেশ হচ্ছে 46টি। বলেন তো কতটি? 46টি। ওকে। আচ্ছা, এই ইউরোপের মধ্যে যদি আমরা বলি আয়তনে, আয়তনে সবথেকে বৃহত্তম দেশ, তাহলে আয়তনে বৃহত্তম দেশ ইউরোপে, ঠিক আছে? তার নাম হচ্ছে রাশিয়া। তাহলে আয়তনে ক্ষুদ্রতম দেশ। ক্লিয়ার? তাহলে আয়তনে কি দেশ বলেন তো? আয়তনে ডট ডট দিই। তাহলে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। নাম কি বলেন তো? ভ্যাটিকান সিটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে আমরা জানি ছিদ্রায়িত রাষ্ট্র। বলেন তো ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? ছিদ্রায়িত ছিদ্রায়িত রাষ্ট্র মোট 2টি। কয়টি? 2টি। ঠিক আছে? ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? 2টি। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি না ইতালি। পারছেন? ইতালি এটা আছে, ভ্যাটিকান সিটি সান মেরিনো। আর একটা আফ্রিকার মধ্যে দেশ আছে, বুঝতে পারছেন? এইটা দক্ষিণ আফ্রিকার মধ্যে আছে। যাই হোক, তাহলে দেখেন ইতালি তো ইউরোপ তো পড়াচ্ছে এই জন্য ইতালির নাম লিখলাম। তাহলে ইতালির মধ্যে যদি আমরা বলি, এই ইতালির মধ্যে তাহলে কোনটা আছে? ভ্যাটিকান সিটি আছে, বুঝতে পারছেন? ভ্যাটিকান সিটি আছে ইতালির মাঝখানে বরাবর। এই যে পৃথিবীতে, হ্যাঁ স্যার নাচা শুরু। হ্যাঁ ভাই, হ্যাঁ নাচবো, ঠিক আছে। এখন দেখেন এই ইতালির মধ্যে, ইতালির যে রাজধানী, এই ইতালির রাজধানী হচ্ছে রোম। নাম কি বলেন তো? রোম। পরীক্ষা আসতে পারে। ইতালির রাজধানী রোম। আচ্ছা, এবার বলছি কি দেখেন তো, আয়তনে তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম গেল তাই না? আচ্ছা, এখানে আছে নরওয়ে। নরওয়ে সম্পর্কে লিখে নেন। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। নিশীথ সূর্যের দেশ, সূর্যের দেশ তার নাম হচ্ছে নরওয়ে। ওকে। তারপরে ধীবরের দেশ, ধীবরের দেশ, ধীবরের দেশ নরওয়ে। তারপরে লিখেন জেলেদের দেশ নরওয়ে। জেলেদের দেশ
দেশ নরওয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লেখেন, তাহলে নিষিদ্ধ দেশ নরওয়ে, ধীবরের দেশ নরওয়ে। আর নরওয়ের রাজধানী লেখেন, পরীক্ষা আসতে পারে ভাইয়া, এগুলো আসতে পারে। লেখেন অসলো, ঠিক আছে, আসতে পারে না, এগুলো আসবে, দেখেন অসলো। এবারে সুইডেন, সুইডেনে লিখতে পারেন যে পৃথিবীর প্রথম হচ্ছে পতাকা বলে পত্রিকা আর কি, ঠিক আছে, এই পত্রিকার প্রচলন হয় হচ্ছে সুইডেনের মধ্যে। এরপরে আমরা জানি সুইডেনের মধ্যে অস্ত্র কারখানা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই হোক, সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম, পরীক্ষা আসতে পারে। স্টকহোম, পরীক্ষা আসতে পারে। সুইডেনের রাজধানীর নাম কি? স্টকহোম। এবার আছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি খুবই মানে ছোট একটা শহর বা ছোট জায়গা। এই জায়গাকে কেন্দ্র করে প্রায় 900 জন মানুষজন আগে বসবাস করত, এখন 1000 জনের মানুষজনের মতো বসবাস করে, ঠিক আছে। এখানে যারা বসবাস করে এরা হচ্ছে সাধারণত খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে থাকেন, যারা পোপ বা পাদ্রী টাইপের মানুষজন হয়ে থাকেন। তারা আসলে বেসিক্যালি বিয়ে করেন না, বুঝতে পারছেন, এই জন্য ওখানে জনসংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবার আছে সান মেরিনো, ঠিক আছে। ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো এইটার মধ্যে পড়ে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা লিখে রাখি, যে পৃথিবীর সব থেকে প্রাচীনতম দেশ, পরীক্ষা আসতে পারে, যে পৃথিবীর সব থেকে প্রাচীনতম দেশ তার নাম কি? পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সবচেয়ে প্রাচীনতম দেশ, পৃথিবীর পৃথিবীর দেখেন, পৃথিবীর সব থেকে প্রাচীনতম দেশ, সবচেয়ে প্রাচীনতম দেশ, তার নাম হচ্ছে সান মেরিনো। তাহলে পৃথিবীর সব থেকে প্রাচীনতম দেশ তার নাম কি বলুন তো? সান ম্যারিনো, ক্লিয়ার? সান ম্যারিনো, ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার বললেন তো, এবার কি আছে, দেখা বোঝা যায় না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন সিদ্ধায়িত মানে কি? সিদ্ধায়িত মানে একটা রাষ্ট্র আছে, এই ধরনের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে এই রাষ্ট্রটাকে এই রাষ্ট্রটার মাঝখানে একটা স্বাধীন রাষ্ট্র আছে, ধরেন এটার নাম হচ্ছে ইতালি, ঠিক আছে। এর মাঝখানে একটা যে স্বাধীন রাষ্ট্র হয়েছে সেটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, পারছেন? ভ্যাটিকান, ধরেন এটার মাঝখানে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ভ্যাটিকান সিটিকে আলাদা করা হয়েছে না, ভ্যাটিকান সিটি এর মাঝখানেই ছিল, কিন্তু ভ্যাটিকান সিটিকে কি করছে বলেন তো? ভ্যাটিকান সিটি এর মাঝখানেই ছিল, কিন্তু আলাদা করে স্বাধীনতা ঘোষণা করছে আর কি, স্বাধীন রাষ্ট্র হয়েছে। ধরেন ধরেন এটা বাংলাদেশ, তো এই বাংলাদেশের যদি আমি লক্ষ্য করি, এটা যদি আপনি ভালো করে একটু দেখেন, সেটা হচ্ছে যে নোয়াখালীর নাম নিশ্চয়ই শুনছেন আপনারা, কুমিল্লা, নোয়াখালী, এগুলোর নাম নিশ্চয়ই এই নোয়াখালীটা, এই যে নোয়াখালী, এই নোয়াখালীটা আমাদের বাংলা মাঝে মাঝে কি বিভাগ চায়, আরো স্বাধীন রাষ্ট্র হইতে চাই কিনা। ধরেন নোয়াখালী একটা স্বাধীন রাষ্ট্র হইলো, বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে এই নোয়াখালী, তো বাংলাদেশও একটা দেশ, এই নোয়াখালীও একটা দেশ, তখন বাংলাদেশকে মাঝ বরাবর নতুন আরেকটা রাষ্ট্র হইলো না? হ্যাঁ, তাহলে বাংলাদেশকে ছিদ্র করলো না, এই জন্য এটার নাম হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র, বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, সাদা হাতির দেশ থাইল্যান্ড, হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত, ওকে ওকে, পৃথিবীর সব থেকে মানচিত্র। আচ্ছা, ওকে, এবার আসেন পরবর্তী নেক্সট কোশ্চেনে যাই। দেখেন, এবার বলছে নিচের কোন শহরটি সংস্কৃতির শহর নামে পরিচিত? আচ্ছা, লেখা বড় করতেছি, দেখেন। এবার দেখেন, পৃথিবীর সব থেকে কি বললাম, পৃথিবীর পৃথিবী আচ্ছা, নিচের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? এথেন্স, রোম, আমস্টারডাম, প্যারিস, ঠিক আছে। লেখেন একটু সবাই, একটু তাহলে একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো। সিটি অফ কালচার বলা হয় কাকে বলেন তো? সিটি অফ কালচার, তাহলে সিটি অফ কালচার বলা হয় কাকে? সবাই একটু বলবেন, সিটি অফ কালচার বলা হয় কাকে? সিটি অফ কালচার, ঠিক আছে, লেখেন একটু সবাই, সিটি অফ কালচার বলা হয় কাকে? লিখতে পারেন সিটি, ইংরেজি নাম বললাম আর কি, সিটি অফ কালচার। আজকে বলবো পুরোটা, আর কোনোদিনও ভুলে যাবেন না। শোনেন, সিটি অফ কালচার বলা হয় হচ্ছে প্যারিসকে। কাকে? প্যারিসকে। প্যারিস হচ্ছে এই ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস, মানে এই প্যারিসকে বলা হয় যে সংস্কৃতির নগরী বলা হয়, বা সংস্কৃতির শহর বলা হয়, ঠিক আছে, সংস্কৃতির নগরী বা সংস্কৃতির শহর। এখন শোনেন, আপনারা ইউনেস্কোর নাম শুনছেন? ইউএনইএসসিও নাম শুনেছেন? এই ইউনেস্কো, এই ইউনেস্কোর হচ্ছে ফুল নাম হচ্ছে
ইউনাইটেড নেশন, ইতে হচ্ছে এডুকেশনাল, এসতে মানে সায়েন্টিফিক, সিতে মানে কালচারাল, ওতে মানে অর্গানাইজেশন। তাহলে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। এখানে একটা ওয়ার্ড আছে কালচারাল, তাহলে কালচার কথাটা আছে এখানে, কালচার, কালচার মানে সংস্কৃতি। এই ইউনেস্কোর কিন্তু সদর দপ্তর আপনারা সবাই জানেন যে প্যারিসে, বলেন তো কোথায়? প্যারিসে, বুঝতে পারছেন? তাহলে এই যে কথাটা হচ্ছে আসলো কালচার থেকে কিন্তু এখানে প্যারিসে কথাটা আসলো, বুঝতে পারছেন? মনে রাখবেন এইভাবে আর কি। আচ্ছা, এবার যদি আমরা বলি যে ইউরোপের রণক্ষেত্র বলা হয়, ইউরোপের রণক্ষেত্র বা রণভূমি বলা হয়, ইউরোপের বা পৃথিবীর রণক্ষেত্র বলা হয়, বা ইউরোপের লেখেন, ইউরোপের, ইউরোপের রণক্ষেত্র, রণক্ষেত্র, ইউরোপের রণক্ষেত্র, রণক্ষেত্র, তারপরে যুদ্ধক্ষেত্র, তারপরে সমর ক্ষেত্র, সমর, সবগুলোর মানেই কিন্তু যুদ্ধ, ঠিক আছে? তার নাম হচ্ছে বেলজিয়াম, বেলজিয়াম। আচ্ছা, এই বেলজিয়ামের মধ্যে আমি আপনাদেরকে বলি, বেলজিয়ামের রাজধানী একটা আছে ব্রাসেলস। এই ব্রাসেলসের মধ্যে, এই বেলজিয়ামের ব্রাসেলস, ব্রাসেলস, এইখানে কিন্তু দুইটা সংস্থা আছে, একটা হচ্ছে ইইউ আর একটা হচ্ছে ন্যাটো, বুঝতে পারছেন? এই বড় বড় দুইটা সংস্থা, একটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বা অর্থনৈতিক জোট, তার নাম হচ্ছে ইইউ, অর্থনৈতিক জোট ইইউ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সামরিক জোট, সামরিক, মানে সামরিক জোট, তার নাম কি বলতো? সামরিক জোট, তার নাম হচ্ছে ন্যাটো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ন্যাটো। ক্লিয়ার সবাই? তাহলে ন্যাটো হচ্ছে সামরিক জোট। ওকে, তাহলে ইউরোপের রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, তাকে বলা হচ্ছে বেলজিয়ামকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আরো লিখতে পারেন, আরো লিখতে পারেন, হ্যাঁ, ইউনাইটেড নেশন এডুকেশন, বাহ, সবাই দেখি অনেক ট্যালেন্টেড দেখি, বাহ। হ্যাঁ, আচ্ছা, এটার পরে আরো একটা জিনিস লেখেন, ইউরোপের ককপিট বলা হয়। আমার কালা মানুষ বানাই দিচ্ছেন ভাই, বাস্তবের থেকে কালা লাগতেছে। ইউরোপের লেখেন, ইউরোপের, ইউরোপের ককপিট বলা হয়, ইউরোপের ককপিট, ককপিট বলা হয়, বা দেখেন বাফার স্টেট বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনগুলা। বাফার স্টেট, বাফার স্টেট বলা হয়, বলা হয় বেলজিয়ামকে, বেলজিয়াম, দেখেন বেলজিয়াম, বেলজিয়াম। ইউরোপের ককপিট বা বাফার স্টেট, দুইটা কথা বললাম, দুইটা কথা কেউ মনে রাখতে পারবেন না। দেখেন, একটা হচ্ছে ককপিট, একটা হচ্ছে বাফার স্টেট। মানে কি? ককপিট মানে হইতেছে, আমি যদি বলি আপনাকে যে ককপিট হচ্ছে, আপনারা সবাই বিমানের, যারা যে পাইলটের যে অংশটা থাকে, বিমান চালকের যে অংশটা থাকে, ওটাকে বলা হয় ককপিট। তো একটা বিমানের মধ্যে আপনি চিন্তা করেন, ধরেন এটা একটা বিমান, এই বিমানের মধ্যে যে সামনের যে অংশটা আছে, এই অংশটা যেখানে আছে, এখানে ধরেন একজন হচ্ছে পাইলট, একজন কো পাইলট বসে থাকে, তাই না? তাহলে এই যে পাইলট যেটা যারা যেনারা আছেন, হইছে নি বিমান টাকা লাগবে, আচ্ছা যাই হোক, দেখেন এই বিমানের মধ্যে সামনের যে অংশটা আছে, এই অংশটা, এই অংশটাকে বলা হয় ককপিট। কি বলা হয়? ককপিট। তো এইখানে যদি এই ককপিটটা যদি না থাকে, তাহলে বিমানটা আসলে পুরোটাই অনর্থক। এই ককপিটটা যেমন ঠিক একটা বিমানের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি, তেমনি ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই বেলজিয়াম। এরপরে বলছে বাফার স্ট্রেট, বাফার স্ট্রেট, সাউন্ড প্রবলেম হইতেছে, একেবারে কম সাউন্ড। ওকে ভাইয়া, সাউন্ড প্রবলেম হইতেছে, ভাই সাউন্ড প্রবলেম, কমেন্ট করতেছে দেখেন। ভাইয়া সাউন্ড প্রবলেম কি হইতেছে? আমি তো অনেকগুলো জিনিসটা আমরা বসে আছি, হইতেছে না। আচ্ছা, সবাই একটু বলেন তো, কমেন্ট করে জানান তো সাউন্ড প্রবলেম হইতেছে কিনা। ভাই এটা কি বিমান? আরে ভাই, একটু চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, একটু এরকম করতেছেন কেন? আজকে পারি না জন্য এরকম করতেছেন? হ্যাঁ, সৃষ্টি বিশ্বাস কি ভাইয়া এরকম করতে হয়? একটু বুঝাইতেছে আর কি। আমি কি এখন একটা সুন্দর একটা বিমান অঙ্কন করে এখানে দেখাবো বলেন তো? এরকম করতেছেন? তাহলে তো ঠিকই আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে দীপা, ঠিক আছে, দেখো আসো শুনি। কে জানি কমেন্ট করলা, সাউন্ড কম, সাউন্ড তো ঠিকই আছে। ওকে,
আচ্ছা ঠিক আছে। এবার দেখো কি জানি ভুলে গেলাম ও ককপিট, ইউরোপের ককপিট। আচ্ছা আরেকটা কথা বললাম বাফার স্ট্রেট। তাহলে বাফার স্ট্রেট যদি বলি ভাইয়া দেখো, বাফার স্ট্রেট যদি বলি এই বাফার স্ট্রেট আসলে অ্যাকচুয়ালি কোনটা, তাই না? বাফার স্ট্রেট মানে হচ্ছে দুইটা ধরো বড় বড় রাঘব বোয়াল দেশ, বুঝতে পারছো? ধরো আমি বলি বাংলাদেশ না, ধরো 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 ভারত আর রাশিয়া বা ভারত আর চায়না। ভালো করে চিন্তা করো, ভারত আর কি বললাম বলো তো, চায়না বললাম। তাহলে এই দুইটা রাষ্ট্র কিন্তু বড় স্বাধীন বিশাল বড় শক্তিধর রাষ্ট্র, তাই না? ভারত এবং হচ্ছে চীন, তাই না? আচ্ছা এর মাঝখানে যদি হচ্ছে তোমার নেপাল ভুটান আছে যেগুলা, তাহলে নেপাল এবং ভুটান এরা কি অনেক শক্তিশালী? নো, নেভার। তাহলে নেপাল ভুটান কখনো শক্তিশালী না, তাই এই জন্য নেপাল এবং ভুটান এগুলো হচ্ছে কম শক্তিশালী রাষ্ট্র। তাহলে দুইটা বড় শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোকে বলা হয় বাফার স্টেট। ঠিক তেমনি ইউরোপের মধ্যে বাফার স্টেট বলা হয়েছে বেলজিয়ামকে। বলো ভাইয়া ক্লিয়ার সবাই? তাহলে বেলজিয়ামকে বলো তো কোনটা, বলো কোনটা? বেলজিয়াম পাইছো? আচ্ছা এখন একটা কাহিনী তোমাদের দুইটা লিখে আরো দুইটা লিখে দেই, লেখো চির শান্তির, লেখো চির শান্তির শহর। লেখো ভাইয়া, একটু কষ্ট করে লেখো না। লেখো চির শান্তির শহর, চির শান্তির শহর, লেখো রোম। এরপরে লিখবা শান্ত নীরব, দেখো নীরব শহর, নীরব শহর লেখো রোম, দেখো নীরব শহর রোম। ক্লিয়ার? তাহলে চির শান্তির শহর রোম, তারপর লিখবা নীরব শহর রোম। ক্লিয়ার? আচ্ছা এবার লেখো আরো একটা, লেখো সাত পাহাড়ের শহর হইতেছে রোম। সাত পাহাড়ের শহর কি? রোম। লেখো সাত, দেখো পাহাড়ের সাত পাহাড়ের শহর হচ্ছে রোম। দেখো সাত পাহাড়ের শহর কি? রোম। ওকে ক্লিয়ার? এরপরে লিখবা আরেকটা কি লিখবা বলো তো? দেখো সম্মেলনের শহর। এখান থেকে 100% একটা প্রশ্ন কমন পাবা, লিখে ফেলো। আল্লাহ যদি তোমাদের সহায় হয়, আমাদের সহায় হয়, দেখবা যে দুই চারটা পড়ে গেছে, ওই দুই চারটার মধ্যে থেকে পরীক্ষা কমন আসবে। বুঝতে পারছো? দুই চারটার মধ্যে থেকে কমন আসবে। দেখো সম্মেলনের শহর, সম্মেলনের শহর হচ্ছে জেনেভা, জেনেভা। ক্লিয়ার? দেখো সম্মেলনের শহর জেনেভা। লিখতেছো সবাই? দেখো সম্মেলনের শহর কি? জেনেভা। বাহ সবাই কমেন্ট করতেছো। ওকে আচ্ছা এখন দেখো তোমরা আরেকটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে পরীক্ষা মাঝে মাঝে আসে সাদা শহর বলা হয় কোনটা? বুঝতে পারছো? সাদা শহর, সাদা শহর লেখো বেলগ্রেড। লেখো সাদা শহর বেলগ্রেড, খুবই গুরুত্বপূর্ণ। লেখো সাদা শহর, লেখো বেলগ্রেড, বেলগ্রেড। ঠিক আছে? এবার লেখো সাদা রাশিয়া, দেখো সাদা রাশিয়া লিখছো? দেখো সাদা রাশিয়া লেখো বেলারুশ, বেলারুশ। ঠিক আছে? দেখো সাদা রাশিয়া লেখো বেলারুশ। লিখছো? আচ্ছা এবার লেখো ইউরোপের বুট জুতা বলা হয়, লেখো ইউরোপের বুট জুতা বলা হয়, ইউরোপের, ইউরোপের বুট, বুট জুতা বলা হয়, ইউরোপের বুট জুতা বলা হয় ইতালিকে। লেখো ভাইয়া, প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন ইতালিকে বুট জুতা বলা হয়? তোমরা আমাকে বলো তো বুট জুতা দেখতে কেমনটা হয়? ধরো এটা একটা বুট জুতা, ধরো দাও, ধরো এইটা একটা বুট জুতা। তো বুট জুতা সচরাচর কি হয় বলো তো আমাকে? পিছন না নিচটা আঁকা বাঁকা হয় কিনা? আঁকা বাঁকা হয় কিনা বলো? হ্যাঁ আঁকা বাঁকা হয়। তাহলে এই যে নিচেরটা আছে আঁকা বাঁকার মতো, তাহলে বুট জুতার আকৃতিও ঠিক তেমনই। বুঝতে পারছো? তাহলে বুট জুতার আকৃতিও ঠিক তেমনই, আঁকা বাঁকার মতো। বুঝতে পারছো? আচ্ছা এই জন্য এটার সাথে তুলনা করা হয়েছে। ইউরোপের বুট জুতা বলা হয় হচ্ছে, হ্যাঁ মসজিদের শহরে বা রিক্সার নগরী এগুলো তো এটা তো জানোই তোমরা। ওকে এটা তো আমার থেকে বেশি তোমরা জানো, তাই না? বলো জানো না? বলো জানো কি না? হ্যাঁ আমার থেকে বেশি জানো। ওকে এবার লেখো মার্বেলের দেশ, লেখো মার্বেলের দেশ। দেখো মার্বেলের দেশ এটা লেখে শেষ, তোমরা বিরক্ত হইতেছ আমি জানি। মার্বেলের লেখো মার্বেলের দেশ,
লেখো মার্বেলের দেশ, মার্বেলের দেশ, তার নাম কি বলো তো আমাকে? ইতালি। ঠিক আছে, দেখো মার্বেলের দেশ হচ্ছে ইতালি। আচ্ছা, তাহলে এই আমাদের মোটামুটি ধরো সম্মেলনের শহর, সাদা শহর, বেলগ্রেড, রাশিয়া, এগুলো তো পড়লাম। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, নাইমালা কি থ্যাংক ইউ। ইউরোপের বুর্জুদা বলা হয়েছে ইতালিকে। হ্যাঁ হ্যাঁ, ইতালি। ওকে, ক্লিয়ার। এবার আসো 7 বা 8 নাম্বার। 8 নাম্বারটা লিখে ফেলো। 8 নাম্বারটা বলো তো কি হবে? নাসা পরিচালিত সর্বশেষ মঙ্গলযান। ভাইয়া 2 দিন আগে কিন্তু চাঁদে যান হইছে, চাঁদে চাঁদে। আর এটা কিন্তু কি বলছে বলো তো? মঙ্গলে। তাহলে মঙ্গলযান নাম কোনটি? বলছে ইন্টেগ্রিটি, বলছে পারসেভেন্স, বলছে পারসেভেন্স, দেখো পারসেভেন্স, তারপরে কিউরিওসিটি, পাইছো? এবার বলছে অপরচুনিটি। তাহলে দেখো এইগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসবে কিন্তু, ক্লিয়ার? বুঝতেছো? ও, তোমরা অ্যান্সার করো দেখি কোনটা পারো। আহ, দেখছো? হ্যাঁ, ইতালির রাজধানী কি? রোম। ইতালির রাজধানী কি? রোম। ওকে, এটা তোমরা পারবা না, কারণ আমি বলি এটা তোমরা পারবা না এই জন্য, এটা 2020 সালে সংগঠিত হয়েছে, বুঝতে পারছো? এটা 2020 সালে হয়েছে, এই জন্য তোমাদের কাছে আননোন। বুঝতেছো? এই জন্য তোমাদের কাছে আননোন। এটা যদি ধরো 2025 সালে হইতো, যেমন 2025 সালে যেটা আছে চাঁদে অভিযান করছে, ঠিক আছে, ওইটা তোমরা পাইতা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমরা জানবা না, এটা হচ্ছে পারসাভেন্স আর কি। ঠিক আছে, এটা মার্কিন একটা মোটর যান পরিভ্রমণ করছিল আর কি 2020 সালের দিকে, ওই ঘটনাটা দিচ্ছে আর কি। তো এটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই আর কি, অতটা বেশি। বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, তাও জেনে রাখো আর কি, পারসাভেন্স এটা আর কি জেনে রাখো। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো অ্যামাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? ভালো করে দেখো, অ্যামাজন ফরেস্ট কোন মহাজনে অবস্থিত এটা বলো। অ্যামাজন ফরেস্ট, দেখো অ্যামাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, তারপরে বলছে কি এশিয়া এবং ইউরোপ। বলো তো আমাকে কোনটা হবে? অ্যামাজন ফরেস্ট তোমরা জানো পৃথিবীর বৃহত্তম ফরেস্ট গুলোর মধ্যে বা পৃথিবীর বৃহত্তম বনগুলোর মধ্যে একটা হচ্ছে, কি বলতো তার নাম কি? তার নাম হচ্ছে, বলো বলো বলো। ওকে, আচ্ছা, অ্যামাজন 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 বলো, দ্রুত বলো অ্যামাজন। আচ্ছা, তোমরা সবাই জানো নিশ্চয়ই অ্যামাজন বন, বনের মধ্যে এটা কোনো এ পাগলো, অ্যামাজন বন এশিয়াতে রে? হ্যাঁ, অ্যামাজন বন কোনোদিন এশিয়াতে না। অ্যামাজন হইতেছে দক্ষিণ আমেরিকার দেশগুলা, বুঝতে পারছো? দক্ষিণ আমেরিকার দেশগুলা হইতেছে, বলি শোনো, ব্রাজিলের তোমরা নাম শুনছো? বলে কি যে বলেন ভাইয়া, ব্রাজিল তো আমাদের ফেভারিট দেশ, এখানে 60% হচ্ছে অ্যামাজন বনের অংশ আছে, বুঝতে পারছো? ব্রাজিলে 60% আছে। এরপরে তোমাদের হচ্ছে কলম্বিয়ার নাম শুনছো? কলম্বিয়া, হ্যাঁ, এ পেরু আছে, পেরু, ক্লিয়ার? পেরু আছে, পেরু, পেরু। এই পেরুতে হচ্ছে কত পার্সেন্ট বলো দিকে আমাকে? 13% আছে, 13%। আচ্ছা, আর একটা আছে কলম্বিয়া, এই কলম্বিয়াতে আছে হচ্ছে 10%, বুঝতেছ? আচ্ছা, ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলিয়া, ব্রাসেলিয়া। আর পেরুর রাজধানীটা খুবই সহজ, তোমাদের বান্ধবীর নাম, এটার নাম কি বলতো? লিমা। তাহলে পেরুর রাজধানী কি বলতো ভাইয়া? পেরুর রাজধানী হচ্ছে লিমা, ক্লিয়ার? আচ্ছা, আর কলম্বিয়া হইতেছে, ওকে, কথাটা তুমি একটু ঘুরাইয়া বলতে পারতে ভাইয়া আপনার। ওকে ভাইয়া, আমার লেখা, হ্যাঁ লেখা তো একটু খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি এই এই ফন্টে লেখার চেষ্টা করি তাহলে।
আশা করি খারাপ হবে না। এটা দিয়ে লিখলে খারাপ হবে না। আসো। দেখো ভাইয়া, আচ্ছা ব্রাজিল, পেরু আর হচ্ছে কলম্বিয়ার কথা বললাম আরকি। ঠিক আছে? ব্রাজিলের কথা বললাম, ব্রাজিল। এখন ঠিক হবে, সমস্যা নেই, এখন ঠিক হবে। আমি অন্য আরেকটা দিয়ে লিখেছিলাম তো এজন্য খারাপ হয়েছে। আচ্ছা দেখো ব্রাজিল, পেরু এবং কলম্বিয়া, ঠিক আছে? তাহলে ৬০, ১০% এবং ৩০%। এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এই অ্যামাজন ফরেস্ট যেটা রয়েছে এটার মধ্যে পৃথিবীর কিন্তু বড় ফরেস্ট গুলোর মধ্যে একটা অন্যতম ফরেস্ট, কিন্তু তোমরা জানো সবাই অ্যামাজন বন, ঠিক আছে? তারপরে আমাদের সুন্দরবনের সাথে কিন্তু রিলেটেড, কিন্তু তোমরা সবাই জানো সুন্দরবন আমাদের হচ্ছে আমাদের বাংলাদেশকে রক্ষা করে কে বলো তো? সুন্দরবন। ওকে, তো সুন্দরবনের ক্ষেত্রে তোমাদের কিন্তু ২-৩ টা মানে একটু ইনফরমেশন জেনে রাখতে হবে। সুন্দরবন কিন্তু এককভাবে বাংলাদেশের বন না। বাংলাদেশের মধ্যে আছে, বাংলাদেশের বাইরেও আছে। তাই না? বাংলাদেশে আছে আমাদের একটা, আরেকটা কোন দেশ আছে বলো তো? বাংলাদেশ আছে, আরেকটা ভারত আছে। ক্লিয়ার? ভাইয়া এবার আসো, আমার লেখা খারাপ হবে না, এবার লেখো। দেখো, এই যে বাংলাদেশ আর এই যে ভারত, এই ২ টা মিলা, বুঝতে পারছো? আমার খালার নাম লিমা। হ্যাঁ ভাইয়া। এখন দেখো, এই যে সুন্দরবনের কথা বলতেছে, সুন্দরবন ২ টা অংশের মধ্যে দিয়ে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা। এখন দেখো এই যে বাংলাদেশ আর ভারতের কথা বলতেছে, এইটা এইটার মধ্যে মানে এটার মোট আয়তন হচ্ছে ১০,০০০ কিলোমিটার। কত কিলোমিটার? ১০,০০০ কিলোমিটার। এখানে ১,০০০ হইছে, ১০,০০০। তো ১০,০০০ কিলোমিটার হবে। বুঝতেছো? ১০,০০০ কিলোমিটার হবে। ওকে। এটার মধ্যে ৬০% বলা হয় হচ্ছে বাংলাদেশের। কোন জায়গায় ৬০% আছে, আবার কোন জায়গায় ৬২% ও আছে। ক্লিয়ার? ৬২%। আর ভারতের আছে হচ্ছে ৩৮%। কত পার্সেন্ট? ৩৮%। ক্লিয়ার? আচ্ছা, সুন্দরবনকে ঘিরে বাংলাদেশের ৫ টা জেলা আছে। বলো তো কয়টা জেলা? ৫ টা। এইটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আমাদের সুন্দরবনের তো একটা প্রধান বৃক্ষের নামই হইতেছে কি বলো দেখি? সুন্দরী, তাই না? তাহলে সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি বলো? সুন্দরী। ওকে? আচ্ছা, এখন ঠিক আছে দেখো, এই যে সুন্দরবনের কথা বলতেছি, এই সুন্দরবনের আমাদের বাংলাদেশের সাথে জড়িত জেলা কয়টা? বাংলাদেশের সাথে জড়িত জেলা, তাহলে জড়িত জেলা, জড়িত জেলা হচ্ছে ৫ টা। এইটা অনেক স্টুডেন্ট সেদিন একটা ইনবক্সে স্টুডেন্ট বলতেছে, ভাইয়া সবাই কোন জায়গায় ৫ টা বলতেছে, কেউ ভাইয়া ৩ টা বলতেছে, আসলে একটার অ্যান্সার কি হবে? দেখো সুন্দরবনের সাথে জড়িত জেলা হচ্ছে ৫ টা। একটা হচ্ছে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো সাঁতারে বাঘ সাঁতারে খুব পটু। এটা তোমরা জানো অনেকে হয়তোবা, যে বাঘ সাঁতারে খুব পটু। আসো তোমাদেরকে একটু শেখাই। তাহলে বাঘ সাঁতারে খুব পটু, এটা তোমাদের বললাম যে বাঘ সাঁতারে খুব পটু। দেখো এই যে বাঘ সাঁতারে খুব পটু, এটা মনে রাখবা। ওকে? আচ্ছা, এখন দেখো এই যে বাঘ সাঁতারে খুব পটু, বাঘতে কি কি আছে শোনো, লিখে লিখে দিই, এগুলো মিশাই দিই। হ্যাঁ, তাহলে দেখো বাঘ সাঁতারে বাতে, শোনো তোমরা লেখো সবাই, বাতে লিখতে পারো, বাতে বাংলাদেশ। ওই বাতে বাংলাদেশ না, বাতে বাগেরহাট। বাগেরহাট। ওকে, বাতে কি বলতো? বাগেরহাট। ওকে, আচ্ছা। তারপর আছে কি বাগতে বাগেরহাট, ধরো আছে সাথে হচ্ছে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা। তাহলে সাতক্ষীরা। ক্লিয়ার? তাহলে আছে খু সমান হচ্ছে খুলনা। এরপরে আছে প আছে, পতে হচ্ছে পটুয়াখালী। ক্লিয়ার? আর পটুয়াখালী। আচ্ছা খুব, তাহলে বাঘ সাঁতারে খুব, আছে, বটা বাদ গিয়েছে। লেখো, সমান সমান হচ্ছে বরগুনা। ক্লিয়ার? হ্যাঁ, এবার তোমরা লেখা বুঝতে পারো কিনা আমাকে একটু বলো তো ভাইয়া। হুম। ওরে সাবাস, সবাই দেখি লিখে ফেলছো রে। তাহলে দেখো, তাহলে বাঘ সাঁতারে খুব পটু, তাহলে বরগুনা। ক্লিয়ার পাইছো? বরগুনা জেলা আর কি। এই ৫ টা জেলা মিলে তাহলে বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, ঠিক আছে? এই ৫ টা জেলা, তাহলে বাঘ তো হচ্ছে বাগেরহাট জেলা আর কি। ঠিক আছে? ওকে, বুঝছো কিনা? আচ্ছা, এই হইতেছে জিনিস। আচ্ছা, অনেকেই আবার হোয়াইট গোল্ড সম্পর্কে বেশ মোটামুটি জানতে চাও আর কি। হোয়াইট গোল্ড সম্পর্কে, হোয়াইট গোল্ড হইতেছে সাদা চিংড়ি, যেটা আর কি, বুঝতে পারছো? সাদা চিংড়ি বলা হয় হোয়াইট গোল্ডকে। আচ্ছা, এরপরে যাই হোক, ও আরেকটা জিনিস তোমাদেরকে শেখাই, তোমরা জানো নিশ্চয়ই,
হ্যাঁ, পটুয়া কামরুল ইসলাম। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুন্দরবন দিবস। সুন্দরবনের আরো অনেকগুলো নাম আছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। সুন্দরবনের অনেকগুলো নাম আছে। সুন্দরবনের অপর নাম, সুন্দরবনের সুন্দরবনের অপর নাম, এটা পরীক্ষা আসে ভাইয়া, লিখে নাও। অপর নাম বাদাবন, বাদাবন, ঠিক আছে। তারপরে লিখবা হচ্ছে সুন্দরবনের অপর নাম হচ্ছে বাদাবন। এরপরে আছে, আচ্ছা, সুন্দরবন দিবস, সুন্দরবন দিবস, দেখো সুন্দরবন দিবস, দিবস তোমাদের ফেভারিট দিবসে 14ই ফেব্রুয়ারি তোমরা ভালোবাসা দিবস পালন করো, কিন্তু কেউ সুন্দরবন দিবস পালন করো না, বুঝতেছ? হবে বলো? তাহলে সুন্দরবন দিবস কবে বলো দেখি? 14ই ফেব্রুয়ারি। ক্লিয়ার পাইছো? হ্যাঁ, হোয়াইট গোল্ড চিংড়ি, ওকে। বাহ, তোমরা দিকে আমার থেকে বেশি অ্যাডভান্স। ওকে, এই তো তোমরা পাইতেছো, এটাই কিন্তু তোমাদের জন্য অনেকটা কিন্তু সাপোর্ট, কিন্তু বুঝতে পারছো? এই প্রশ্নগুলাই কিন্তু, এরকম প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসবে ইনশাল্লাহ। এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, দেখো এগুলাই আসবে, কিন্তু তুমি কি করবা জানো? তুমি ধাম ধাম করে অ্যান্সার ভুল করে দিয়ে আসবা। বুঝতে পারছি? এগুলো প্রশ্ন আসলেই তুমি কি করে দিয়ে আসবা বলো তো ভাইয়া? ভুল করে দিয়ে আসবা, এটা ভুল করা যাবে না। ক্লিয়ার? আসো আমরা নেক্সট কোশ্চেন। তোমরা কি বুঝতেছো এখন লেখা কি বুঝতেছো ভাইয়া? তোমরা ভাইয়ার লেখা বুঝতেছো এখন? যদি বলো তাহলে আমি আরো সুন্দর করে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ, লেখা খারাপ না ভাই, একটু বুঝো না, একটু তাড়াতাড়ি লেখার লাগে, বোর্ডের মধ্যে একটু অন্য রকম একটা হয়ে যায়। আচ্ছা আসো, সুন্দরবন পাইছো? লিখেছো? আচ্ছা, আহ, আমার বন্ধুর রক্তে রাঙা, এই কি রে, জয়দেব চৌধুরী, জয় কে ভাইয়া? আমার বন্ধুর রক্তে রাঙানো, হ্যাঁ ভাইয়া। এবার দেখো ভাই কই গেলাম। এবার দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা সুন্দর করে লেখো বা অ্যান্সার করো। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? দেখো কি আছে, হিমালয়, আলস, এরপর আছে আন্দিস, এরপর আছে আলাস্কা। পাইছো? ওকে, এখন দেখো, ওকে সাবিয়া, ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখো, ওকে, লক্ষ্য করো। তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিস পর্বতমালা। এই যে এই পর্বতমালা, তোমরা সবাই জানো হিমালয় সম্পর্কে জানো, এশিয়ার, এই এশিয়া মহাদেশের, এশিয়ার সব থেকে দীর্ঘতম পর্বতমালা। এশিয়ার দীর্ঘতম পর্বতমালা কোনটি ভাইয়া বলো তো? পর্বতমালা, ক্লিয়ার? পর্বতমালা হচ্ছে এই হিমালয়, বা তোমরা যেটা জানো আর কি। এবার দেখো আলস পর্বতমালা, আলস হইতেছে ইউরোপের, ইউরোপ মহাদেশের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তাহলে ইউরোপের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আলস পর্বতমালা। এরপর আছে আন্দিজ, এই আন্দিজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকার, কোন আমেরিকা? দক্ষিণ আমেরিকা। তাহলে দক্ষিণ, দক্ষিণ আমেরিকার বিখ্যাত পর্বতমালা, দেখো দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকা, ক্লিয়ার? আচ্ছা, এই আন্দিজ পর্বতমালা ভ্যানিজুয়েলা থেকে শুরু করে একদম চিলি পর্যন্ত এটা পুরো বিস্তৃত, বুঝতে পারছো? আন্দিজ পর্বতমালা যদি বলি, দক্ষিণ পর্বত, দক্ষিণ যে আমেরিকা আছে, আমরা জানি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, দক্ষিণ আমেরিকার নাম নিশ্চয়ই শুনেছো। এ ভাই এ দিচ্ছ কেন রে ভাইয়া? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা তো হিমালয় নয়, আন্দিজ পর্বতমালা। এর অ্যান্সার আন্দিজ। দীর্ঘতম পর্বতমালার নাম কি? আন্দিজ পর্বতমালা। হিমালয় দিচ্ছে সবাই, ওয়াই, ওয়াই হিমালয়? দীর্ঘতম বলছি না? হ্যাঁ, কিরে ভাই, আন্দিজ পর্বতমালা না? আন্দিজ পর্বতমালা তো, তোমরা হিমালয় দিতেছ কেন?
বিশ্বের উচ্চতম পর্বতমালা সেটা হইতেছে না তোমরা বলবা যে হচ্ছে মাউন্ট এভারেস্ট বা হিমালয় ওটার ক্ষেত্রে না বলতে ভালো হয় এভারেস্ট। ওরে আল্লাহ রে! এরা তো সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এদের মন চাইলে এরা হিমালয় বলে, মন চাইলেই মানে যাহা শুনেছে তাহাই বলে এরা। হ্যাঁ? এরকম করলে হবে রে ভাইয়া? আমি তো পুরাই শক খেয়ে গেছি। আমি বললাম, "আল্লাহ আমি কি ভুল পড়াইলাম নাকি?" এরে সর্বনাশ! তোমরা তো মারাত্মক চিজ রে একজন, হ্যাঁ? এরকম করলে হবে রে ভাইয়া? কমন নাম তো কমন নাম হইলে কি দিবা নাকি, হ্যাঁ? এখন ধরো তোমাদের বিয়ে বাড়িতে বিয়ের দাওয়াত দিছে। বুঝছো? বিয়ে বাড়িতে বিয়ের দাওয়াত দিছে। ধরো কোন কারণে নাম একই। ধরো জাহিদ নামে ২ টা তোমার ওই যে বিয়ে, ওরও বিয়া। রাস্তার মধ্যেও আরেকটা তুমি যাইতে ধরছো ওর বাড়িতেও বিয়া। বুঝতে পারছো? একই বাড়িতে। মানে একই বাড়ি বলতে ধরো আরেকটা জায়গাতে বিয়া, আরেকটা জায়গাতে তোমার বিয়া। তবে ডেস্টিনেশন এ যাওয়ার তোমার যে ডেস্টিনেশন, তোমার যে বিয়ে বাড়ি, ওইখানে যাওয়ার আগে তুমি নাম শুনলা। যে এখানে জাহিদের গায়ে হলুদ, জাহিদের বিয়ে, বউ ভাত। বুঝতে পারছো? এরকম করে দিল। এখন দেখার সাথে, সাথে কি তুমি ধাম করে ঢুকে যাবা? হ্যাঁ? ব্যাপারটা হয়ে গেছে তোমাদের এই অবস্থা, হ্যাঁ? আবেগ এত বেশি পরিমাণ, আবেগে চললে হবে? বাস্তবে আসতে হবে তো। তোমরা মানে স্টুডেন্টের অবস্থা কিরকম হইছে আমি বলি তোমাদের। নাম শুনছে, কি নাম? ভাই অমুক নাম। শুনছো জীবনে? কয় হ্যাঁ শুনছি। তাহলে অ্যান্সার ওটাই। আর বাকিগুলার যে অ্যান্সার এগুলোর নাম শোনে নাই তাহলে এটার অ্যান্সার হইতো না। তো এইগুলো দিয়ে হবে? আবেগে কাজ করে, বিবেকে কাজ করে না নাকি? ওকে, তাহলে বিবেক দিয়ে কাজ করতে হবে। দেখো, তাহলে দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ে। তাহলে এই দক্ষিণ আমেরিকার একটা দেশ তার নাম হচ্ছে ভ্যানিজুয়েলা। তোমরা খুব ভালো করে জানো এই ভ্যানিজুয়েলা বা ভেনেজুয়েলা যেটাই বলো না কেন ভেনেজুয়েলা এই ভ্যানিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। পরীক্ষায় এটা আসবে। ওই ২ দিন আগে ট্রাম্প বুঝতে পারছো একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছিল। এই সেই ভেনেজুয়েলা। বুঝতেছো? এই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। আর এইখান থেকে শুরু কইরা আমি যদি তোমাদেরকে ম্যাপের মাধ্যমেও দেখাই, সেটা হইতেছে ধরো এইটা ধরো পৃথিবী। ধরে নাও পৃথিবী। এই পৃথিবীর মধ্যে এই উপরের দিকের অংশটা হইতেছে উত্তর আমেরিকার মধ্যে পড়তেছে। মাঝখানে মধ্য আমেরিকা পড়ছে। আর নিচের দিকের এই অংশটা এই যে এই অংশটা পড়ছে হচ্ছে এরকম করে। এই অংশটা পড়ছে দক্ষিণ আমেরিকার মধ্যে। বুঝতে পারছো? দক্ষিণ আমেরিকা আরকি এখানে পড়ছে। ওকে? এখন দেখো এই দক্ষিণ আমেরিকার মধ্যে এই যে লম্ব বরাবর যে দেশটা আছে, এইরকম লম্ব বরাবর যে দেশটা আছে, এই দেশটার নাম হচ্ছে চিলি। বিশ্বাস তো তোমরা করতেছো না হয়তোবা। তোমরা বিশ্বাস না করলে ম্যাপ খুলে দেখো। এই দেশটার নাম চিলি। বুঝতেছো? এই চিলি থেকে শুরু করে এখানে যে ধরো ব্রাজিল, আর্জেন্টিনা, ঠিক আছে? এই যে দেশগুলো আছে আরকি। ঠিক আছে? তারপরে বলিভিয়া, গায়ানা এই দেশগুলাই চিলি-টিলি এগুলো যেগুলো আছে এগুলোর হচ্ছে দক্ষিণ আমেরিকার। তো এই যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা সেই আন্দিজ পর্বতমালা। আর আলাস্কা যেটা আছে আরকি, ঠিক আছে? এই আলাস্কা পর্বত আ ওকে, আসো। এবার পরবর্তীতে যাই আমরা। ওকে, ঠিক আছে? এবার পরবর্তী নেক্সট কোয়েশ্চেন এ যাই। দেখো ১১ নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এশিয়া বলছে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? কোন প্রণালী পৃথক করেছে? ফ্লোরিডা, কঙ্গো প্রণালী, জিব্রাল্টার প্রণালী না বেরিং প্রণালী? তোমরা এটা অ্যান্সার করবা সবাই, ঠিক আছে? তোমরা এটা সবাই অ্যান্সার করবা। দেখি তোমরা কে, কে অ্যান্সার করতে পারো। ঠিক আছে ভাইয়া? কে, কে অ্যান্সার করতে পারো একটু সবাই একটু বলো দেখি। আমি একটু দেখতে চাই তোমাদেরকে সবাইকে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখি। ওকে? পেয়েছেন আপনারা সবাই? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। বাহ! এটা দেখি সবাই পারে।
সবাই দেখি এটা পারো তোমরা সবাই? আচ্ছা, আমেরিকা থেকে আসতে, তাই না? বোরিং লাগে, তাই তো? কি লাগে বলো দেখি? বোরিং লাগে, ঠিক আছে? সি, সি, সি রে ননি সি কি রে? এ তো অনেক আগের গান। দেখো, এই যে ধরো তোমরা এইটা ধরে নাও যে এটা হচ্ছে পৃথিবী। একটু চিন্তা করো ভাইয়া। হালকা করে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। তোমরা সবাই জানো যে এই দিকের মধ্যে এশিয়া মহাদেশ আছে। এইখান থেকে দিক থেকে শুরু করে এই অংশটা থেকে শুরু করে এদিক থেকে এশিয়া মহাদেশ পড়ছে। ঠিক আছে? আর এই পাশের যে অংশটা আছে, এদিকের অংশটা আছে, এই অংশটা যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে ইউরোপ। আর ঠিক তার নিচের যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমরা জানি যে আফ্রিকা। তাই না? তাহলে এটা হচ্ছে কি বলতো বাবুরা? এশিয়া। ঠিক আছে? আর এটার নাম কি? ইউরোপ। ওকে? আর এটার নাম আফ্রিকা। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা। এবার আসো এইদিকে হচ্ছে উত্তর আমেরিকা। এত দূর না, ভুল হয়ে গেল। এইদিকে আছে হচ্ছে উত্তর আমেরিকা। আর এইখানে আছে হচ্ছে ধরো ওই যে পানামা খাল-টাল আছে না? ওইখানে মধ্য আমেরিকার মধ্যে পড়ে। আর এইদিকে আছে হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এই পাশের এই অংশটার মধ্যে এইদিকের মধ্যে আছে হচ্ছে ওশেনিয়া আরকি। ঠিক আছে? এই অংশটার মধ্যে এইদিকের অংশ অল্প কিছু অংশ জুড়ে আছে হচ্ছে ওশেনিয়া মহাদেশ এইদিকে আছে। আচ্ছা, এখন চিন্তা করো এটা ধরো উত্তর আমেরিকা। দেখো একটা প্রশ্ন শিখলেই কিন্তু ভাইয়া অনেকগুলো প্রশ্ন শেখা হয়ে যাবে। মনোযোগ দিও একটু, হ্যাঁ? একটু মনোযোগ দিও। দেখো লক্ষ্য করো। তাহলে এই এশিয়া মহাদেশ থেকে এই উত্তর আমেরিকাকে পৃথক করছে। ও মাই গড! এইখান থেকে এইখান পর্যন্ত। তাহলে বলবে ভাইয়া মানচিত্র এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কেমনে পৃথক করলো? তাই না? দেখো, তোমাদের একটা কমন সেন্স এর কথা বলি। কমন সেন্স হইতেছে কমন সেন্স হইতেছে ভালো করে চিন্তা করো। পৃথিবীটা মনোযোগ দাও। দিচ্ছ না কিন্তু মনোযোগ। মনোযোগ দাও আমার দিকে। সেটা হচ্ছে ধরো এটা পৃথিবী। পৃথিবীটা এরকম গোল। গোল না? তো পৃথিবী যদি গোল হয়ে থাকে তাহলে আমি ধরো পৃথিবীটাকে এরকম চাপটা বানাইলাম। আমরা যেটা দেখতেছি এটা চাপটা। মানে আমরা ম্যাপে যেটা দেখি সেটা চাপটা দেখি। বুঝতেছো? তো গোল হইলে এরকম গোল হয়ে যায়। মানে ঠিক এই যে হাতের মতো গোল হয়ে যায়। এই যে এরকম। তো যখন আমরা এরকম করতেছি, ওপেন করতেছি তার মানে আমরা এরকম ম্যাপের মধ্যে এরকম ওপেনলি দেখাচ্ছি। আবার এরকম করলে এরকম করলে। তো পৃথিবীর এই মাথা আর এই মাথা পাশাপাশি যখনই করতেছে তখন এই পাশে হইতেছে এবার এই পাশে হইতেছে। মানে দুটাই এক দাঁড়াইতেছে। গোল যেহেতু এজন্য এক দাঁড়াচ্ছে। জিব্রাল্টার প্রণালী একদম ফাটাই দেব। জিব্রাল্টার প্রণালী হবে। হ্যাঁ? মানে কোনদিন জিব্রাল্টার প্রণালী বেটা পড়াশোনার কাছে নেই। আচ্ছা কথা শোনো। এখন দেখো এইটা এই যে প্রণালীর এই মাথা এইটা আর এই মাথা এইটা। ২ টা মাথা। বুঝতেছো? এই মাথার মধ্যে পড়ছে হচ্ছে এশিয়া। রাশিয়ার অংশটা পড়ছে আরকি। রাশিয়া যদি আমরা বলি, রাশিয়ার কি এশিয়ার যে মধ্যে যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে রাশিয়ার মধ্যে পড়ছে। ওকে? বুঝতেছো? এখন দেখো এই অংশটা পড়ার কারণে এইখানে আলাস্কা নামে একটা দ্বীপ আছে। বা আলাস্কা। ঠিক আছে? আলাস্কা। এই আলাস্কা, এই আলাস্কাটা ক্রয় করে নিচ্ছে। কে ক্রয় করে নিছে? এই আলাস্কাটা ক্রয় করে নিচ্ছে হচ্ছে আমেরিকা। এই আলাস্কাটা কিন্তু কার অংশ বলো দেখি আমাকে? রাশিয়ার অংশ। কিন্তু ক্রয় করে নিছে কে? আমেরিকা। এইখানে ছিল এই আলাস্কাটা। এই আলাস্কাটা এইখানে ছিল, এটা ক্রয় করে নিচ্ছে হচ্ছে আমেরিকা। তো প্রশ্ন হচ্ছে যখন এই যে রাশিয়া আর এই যে আমেরিকার যে অংশটা, এই অংশটা পৃথক করতেছে। বুঝতেছো? পৃথক করার কারণে তাহলে প্রণালীর ক্ষেত্রে ২ টা জিনিস হয়। প্রণালী মানে কি? এটাও অনেকে জানো না। শোনো, প্রণালী মানে হইতেছে ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইটেড। ভাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি। পরীক্ষা তোমরা দিবা ভাইয়া। পরীক্ষা আমি দিব না। পরীক্ষা তোমরা দিবা। তো আমরা তোমাদের জন্য ফ্রি আয়োজন করেছি কিন্তু। আমরা কিন্তু চাইলে কিন্তু ক্লাস নিতাম না কিন্তু। তোমাদের কাছে আমাকে বলো এখন আমরা কি কোর্স সেল করতেছি, কোন কিছু করতেছি বলো? কোন কিছু করার চেষ্টা করতেছি? কিছুই করতেছি না। বা করারও না। পরীক্ষায় যাতে চান্স পাও এটাই আমাদের হচ্ছে মেইন কথা। বুঝছো? আসো একটু মনোযোগ দাও একটু, হ্যাঁ? এখন দেখো এই যে প্রণালী আসলে বেসিক্যালি প্রণালী কাকে বলে? এখানে প্রণালী বানানটা একটু ভুল আছে। তো প্রণালী মানে হচ্ছে ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইটেড। ওয়াটার ইউনাইটেড মানে কি? মানে হচ্ছে পানিকে ভাগ মানে ল্যান্ড ডিভাইডেড। ধরো এটা ল্যান্ড ডিভাইডেড। ওয়াটার ইউনাইটেড মানে পানিগুলোরে যুক্ত হবে। ধরো এই যে ল্যান্ড আছে এখানে একটা ল্যান্ড, এইখানে একটা ল্যান্ড। এই ল্যান্ড দুটো ডিভাইডেড হয়েছে।
আর এই পাশে সাগর মহাসাগর যেগুলো আছে এগুলো পানিযুক্ত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা। তাহলে প্রশ্ন হচ্ছে এইদিকে এই উপরের দিকে আছে হচ্ছে আর্কটিক মহাসাগর। আর্কটিক, আর্কটিক মহাসাগর আছে। আর্কটিক মহাসাগর, এই আর্কটিক মহাসাগর মানে হচ্ছে আমরা জানি ৫ টা হচ্ছে মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। ৫ টা মহাসাগর, তাই না? খুব ইজি নাম। আবারও বলতেছি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। ভাইয়া প্রশান্ত মহাসাগর এই যে এই অংশটা আছে না এই অংশটার মধ্যে আছে। দেখো কোন অংশটা? এই যে এই অংশটা, এই অংশটার মধ্যে প্রশান্ত মহাসাগর আছে। এই যে এখানে। বুঝতেছো? এখন এইখানে প্রশান্ত আছে। ঠিক এই দিকের যে অংশটা আছে এই দিকের কিছু অংশের মধ্যে প্রশান্ত আবার আছে। বুঝতে পারছো? প্রশান্ত মহাসাগরীয় দেশ। এবার আসো। প্রশান্ত যদি এখানেও থাকে, এখানেও থাকে, তাহলে এই অংশটার মধ্যে কি আছে? এই অংশটার। এই অংশটার মধ্যে আটলান্টিক আছে, আটলান্টিক। কি আছে বলতো? আটলান্টিক আছে, আটলান্টিক। বুঝতেছো? ধরো আটলান্টিক মহাসাগর এই অংশটার মধ্যে। আচ্ছা দেখো, আটলান্টিক মহাসাগর। এইখানে আটলান্টিক আছে এখানে, আর এখানে ভারত মহাসাগর আছে। ভারত মহাসাগর, ভারত মহাসাগর, আর এদিকে উত্তর মহাসাগর আছে, আর নিচে আছে দক্ষিণ মহাসাগর। তো প্রশ্ন হচ্ছে এইখানে যারা যুক্ত করলো কাকে? এটা বেরিং সাগর বা বেরিং যে সাগর আছে, ঠিক আছে? এই বেরিং সাগর আর ওই উত্তর মহাসাগরকে দুটাকে যুক্ত করছে। আর বিভক্ত করছে হচ্ছে এই যে রাশিয়া আর আমেরিকারে বিভক্ত করছে। আর যদি বলা হয় যে মহাদেশ কোনগুলোরে বিভক্ত করছে, তাহলে বিভক্ত করছে হচ্ছে এশিয়া মহাদেশ, এই যে এশিয়া মহাদেশ, আর হচ্ছে এই যে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা। তো উত্তর আমেরিকার মধ্যে আমরা জানি আমেরিকা পড়ে, কানাডা, আমেরিকা। বুঝতেছো? তো ওই জন্য হচ্ছে আমেরিকা মহাদেশ বলছে, এই জন্য আমেরিকার কথা বুঝতে পারছি। তাহলে এইখানে হচ্ছে আমেরিকা। বুঝছো বলো আমাকে? বুঝছো কিনা বলো? তাহলে আমরা যদি বলি পৃথকের ক্ষেত্রে বলি, যদি পৃথক ল্যান্ড পৃথক করবে, তাহলে পৃথক কি করবে বলো? পৃথক হচ্ছে ভূমিটা পৃথক করবে। তাহলে ভূমি পৃথক যদি করে তাহলে ভূমির ক্ষেত্রে আমরা পাইতেছি রাশিয়া। তাহলে রাশিয়া মাইনাস, যখন পৃথক করবে তখন মাইনাস হবে, মাইনাস আমেরিকা। বুঝছো? আবার যদি বলা হয় এই রাশিয়াতে মাইনাস করলো, এবার যদি বলা হয় যে এশিয়া মহাদেশ, মহাদেশ আর হচ্ছে আমেরিকা মহাদেশ, ঠিক আছে? আমেরিকা। আচ্ছা এবার আসো, যদি বলা হয় সংযুক্ত করছে, তাহলে সংযুক্ত কাদের কাদের সাথে করছে? তাহলে বেরিং সাগর, বেরিং সাগর, আর হচ্ছে আর্কটিক, আর্কটিক মহাসাগর, ঠিক আছে? তাহলে আর্কটিক মহাসাগর, আর্কটিক যাই হোক, এই হইতেছে এটা। আবার উত্তর মহাসাগরও তোমরা বলতে পারো, উত্তর মহাসাগর। ক্লিয়ার? উত্তর মহাসাগর। এই হইতেছে অবস্থা। বলো ভাইয়া বুঝছো কি না আমাকে? বুঝতেছো? আচ্ছা ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যে অঙ্গরাজ্য আছে এইটাকে পৃথক করছে। কঙ্গো, জিব্রাল্টার এগুলো বলছে, এগুলো পড়ে নিবা, ১-২ বার পড়লেই পারবা, ঠিক আছে? তাহলে ১১ নম্বর প্রশ্নটা যাদের হয়েছে তারা মোটামুটি বোঝার চেষ্টা করেছো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তোমাদেরকে অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা এবার আসো পরবর্তীতে, যদি এটা বুঝতে পারতো নাকি সবাই? বুঝছো? তুমি একটু কমেন্ট করো না, একটু বুঝছো কিনা? এবার আসুন নেক্সট। নেক্সট হইতেছে কত নাম্বার বলো? ১২ নাম্বার। বিশ্বের সবথেকে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? বিশ্বের সবথেকে পুরাতন সংবাদ সংস্থা কোনটি বলো আমাকে? সিএনএন। সিএনএন হইতেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা ভিত্তিক সংবাদ সংস্থা। এএফপি, এএফপি হচ্ছে ফ্রান্স ভিত্তিক, ফ্রান্স, ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা। বিবিসি হচ্ছে লন্ডন বা যুক্তরাজ্য ভিত্তিক। বিবিসি তোমরা সবাই জানো, বিবিসির নাম তোমরা সবাই জানো। যে বলে অনেকে বলে বিবিসির সাংবাদিক। এবার রয়টার্স আছে, রয়টার্সও হইতেছে তোমার হচ্ছে এই যুক্তরাজ্যের ভিত্তিক। রয়টার্স, বিবিসি যুক্তরাজ্য ভিত্তিক। আচ্ছা এবার দেখো, তাহলে সিএনএন ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শান্তা আক্তার, রাহা ইসলাম, ওকে, নাইমা লাকি। লাকির নামটা পরিচিত লাগতেছে, প্রতিদিন ক্লাস করে। থ্যাংক ইউ রাকি। এবার শিরিন শারমিন, শিরিনও গত ক্লাসে ছিল। ওকে, তারপরে রেবেকা, রেবে, আচ্ছা রেবেয়া, রাবেয়া, ও রাবেয়া, রাবেয়া, সরি রাবেয়া। আচ্ছা এবার বলছে প্রিয়াম, প্রিয়াম ভাইয়া বলছে বিবিসি। ওরে বিবিসি হতো না রে ভাইয়া,
তোমার হবে হচ্ছে এএফপি। যে নাইমা লাকি সবার আগে অ্যান্সার করছে, থ্যাংক ইউ সো মাচ নাইমা। ও বলছে এএফপি। তাহলে এএফপি হইতেছে সবথেকে পুরাতন সংবাদ সংস্থা, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কোন দেশ ভিত্তিক? ফ্রান্স ভিত্তিক। পরীক্ষায় প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে ফ্রান্স ভিত্তিক সবচেয়ে সংবাদ সংস্থা হচ্ছে এটা। যেমন সিরিয়ার সংবাদ সংস্থা, সিরিয়া, সিরিয়া হচ্ছে সানা, বুঝতেছ? আচ্ছা, এই সিরিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা। আবার মজার একটা ব্যাপার বলি, তোমরা ইয়েমেনের নাম শুনছো সবাই, ইয়েমেন। ইয়েমেনের রাজধানীর নাম কি জানো? ইয়েমেনের রাজধানীর নামও সানা। বুঝো নাই মনে হয়? ইয়েমেনের রাজধানীর নামও সানা, রাজধানীর নাম সানা, রাজধানী কিন্তু এটা সানা, আর এটা সংবাদ সংস্থা, ঠিক আছে? এই যে কনফিউশন প্রশ্নগুলা সংবাদ সংস্থার কি, এই যে কনফিউশন প্রশ্নগুলো, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তাহলে ইয়েমেন, ইয়েমেনের আবার রাজধানী বললাম, তাহলে এটা রাজধানী কিন্তু রাজধানী। যদি বলা হয় ভাই সিরিয়ার রাজধানী কি, সিরিয়ার রাজধানী, সিরিয়ার রাজধানী তো একটু আগে শিখাইলাম, দামেস্কো, তাই না? দামেস্কো, সিরিয়ার রাজধানী দামেস্কো। ক্লিয়ার? বলো বুঝছো? শান্তা আক্তার কমেন্ট করছো। সাকিবুল শাকিল, থ্যাংক ইউ সো মাচ সাকিবুল শাকিল। ওকে, এরপরে আছে শিরিন আইসি মাহিম, থ্যাংক ইউ মাহিম ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা যারা যারা কমেন্ট করতেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ওকে, তোমরা কি নোট করতেছো না সবাই? যদি প্রশ্ন করি ব্রিটেনের, হ্যাঁ তাহলে হয়তো বা রয়টার্স হইতে পারে, বুঝতে পারছো? তাহলে ব্রিটেনের ক্ষেত্রে রয়টার্স হইতে পারে। হ্যাঁ, আল জাজিরা হচ্ছে কুয়েত ভিত্তিক আর কি। আল জাজিরা, আল জাজিরা এটা আলাদা। কাতার ভিত্তিক, কুয়েত না কাতার, কাতার ভাইয়া। আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক, আল জাজিরা কাতার ভিত্তিক, বুঝতে পারছো? এটা পরীক্ষা আসে, আল জাজিরা কাতার ভিত্তিক। ওকে, ঠিক আছে, এটা হয়ে গেছে, আমরা জানি সবাই পারো। এবার আসুন নেক্সট কোশ্চেন, আফিম যুদ্ধ। আফিম মানে কি বলো দেখি? তাহলে আফিম যুদ্ধ, তাহলে আফিম যুদ্ধ নোট করতেছি, থ্যাংক ইউ নাইমা, থ্যাংক ইউ। ওকে, এবার আসো ভাইয়া, আফিম যুদ্ধ কোন, বলছে কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয়েছে? আফিম যুদ্ধ কোন দুইটা দেশের মধ্যে সংগঠিত হয়েছে? নোট করতেছি, থ্যাংক ইউ। ওকে, বলো তো তোমরা আমাকে, আফিম যুদ্ধ কোন দুইটা দেশের মধ্যে হয়েছে? আফিম যুদ্ধ 1839 সাল থেকে 1842 সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। 1839 সাল থেকে 1842 সাল পর্যন্ত, বুঝতে পারছো? সাল পর্যন্ত হয় এই যুদ্ধটা। প্রশ্ন হচ্ছে কেন, কি নিয়ে যুদ্ধ বাড়ছে, কাদের কাদের মধ্যে? তো বাঁচতেছে হইতাছে চীন, এখানে একটা কমন নাম আছে চীন, আফগানিস্তান নয়, চীন আর ইংল্যান্ড, হ্যাঁ, চীন রাশিয়া ন, ইংল্যান্ড আফগানিস্তান ন। এইখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তোমরা অনেকে দিতে পারতেছো, আবার অনেকে দিচ্ছ না। শোনো, চীন আর হচ্ছে ইংল্যান্ডের মধ্যে। প্রশ্ন হচ্ছে ভাই কেন, কি কারণে হয়েছে, এটা একটু বলেন, একটু বলেন। সালটা গুরুত্বপূর্ণ, এটা নোট করে নাও। 1839 সাল থেকে 1842 সাল পর্যন্ত আফিম যুদ্ধ হয়েছে। আফিম মানে কি বলতো? আফিম মানে হচ্ছে গাঁজা বা যে ভান টাইপের যেগুলো আছে, বুঝতে পারছো? যেগুলো মাদক দ্রব্য যেগুলো, বুঝছো? এই মাদক দ্রব্যগুলা তো, এই চায়না আফিমের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। চীন আফিমের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, করার কারণে এই আফিমের উপর যখন নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন ইংল্যান্ড খেপে গেছে। কেন খেপে গেছে? কারণ ইংল্যান্ডের প্রধানতম অন্যতম ব্যবসা বাণিজ্যের মধ্যে আফিম ছিল একটা অন্যতম, বুঝতেছো? আফিম ছিল অন্যতম একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে। এই জন্য ইংল্যান্ড খেপে যায়, কারণ ইংল্যান্ডে তো তখন ওইটা দিয়ে ব্যবসা করতেছে না। আর তোমরা জানো সবাই, মাদকের ব্যবসা করলে কিন্তু ভালো কোটি টাকার মালিক হওয়া যায়, বুঝতে পারছো? দেখবা বাংলাদেশে কিছু সুন্দরী সুন্দরী মেয়ে দেখবা মাদকের ব্যবসা করে, বুঝছো? তুমি দেখে মনে হবে না, মনে হবে ও মাই গড, আসমান থেকে এক পরী নেমে আসলো। তারপরে দেখবা যে মাঝে মাঝে সংবাদ সম্মেলনে, সংবাদে যে বলে ডিবি ডিবি ধরে না, হ্যাঁ, তারপরে দেখবা র্যাব ধরে, ঠিক আছে, অভিযান যখন চালায় তখন দেখবা সুন্দরী সুন্দরী মেয়েরা হচ্ছে মাদকের ব্যবসা করে।
তো আর দেখবে এলাকায় যারা মাদকের ব্যবসা করে ওরাও দেখবে মনে হয় টাকা যাই হোক সেটা হোক না। এই মাদকের যে ব্যবসাটাও চলতেছিল বা বাণিজ্যটা বা বণিক বাণিজ্য যারা সম্প্রদায়ের ছিল, তো তখন এই ইংল্যান্ড বাধাগ্রস্ত মানে ইংল্যান্ড এটার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এইজন্য তারা যুদ্ধে আহ্বান করে। পরবর্তীতে চীনের সাথে এটা একটা সমঝোতা কইরা পরে যুদ্ধটা থামায় দেয় আরকি। বুঝতে পারছো? ইংল্যান্ড ভার্সাস আফগানিস্তান ওহ মাই গড! কয় কি? চীন, রাশিয়া, ওমা! এমসিকিউ কয়টা টোটাল? এমসিকিউ ২৫ টা আছে ভাইয়া। তোমরা তো রে ভাইয়া দেখি আমার থেকেও মহা জ্ঞানী, জ্ঞানী একজন রে ভাইয়া। আমি আর কি মানে অল্প, অল্প একটু পড়াশোনা করে আসছি। আমি যদি মানে একটু পড়াশোনা করে ধরো করি, বলে ভুলে গেলাম। এটা হইতেছে একটু পড়াশোনা করে যদি থাকি, তোমরা তো আমার ধারের কাছেই নাই। আমি পড়াই চীন আর হচ্ছে ইংল্যান্ড আর এরা বলে চীন আর আফগানিস্তান। কাটাও দিয়ে দিছি। তারপরে বলতেছে চীন, রাশিয়া। ওহ মাই গড! চীন, ইংল্যান্ড, আফগানিস্তান। মানে একেকজনের বাহারি, বাহারি আনসার। এরকম বাহারি আনসার দিলে চান্স পাওয়া যাবে? এরকম বাহারি আনসার দিলে চান্স হবে না? সোজা তোমরা যে এই যে আল্লাহর নাম নিয়ে ফুক দেও আর হচ্ছে যে এরকম করে দেয় না একটা আছে না? ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হবে? তাই না? এরকম করে দিও অ্যান্সার দিও। আমি শিখাইলাম কি আর তোমরা অ্যান্সার দিচ্ছ কি? ওকে? অ্যান্সার দেওয়া যাবে না। ভুল অ্যান্সার দেওয়া যাবে না। তাহলে কোন, কোন দেশ বলো আফিম যুদ্ধ কোন, কোন দেশের মধ্যে হইছে? চীন আর হচ্ছে ইংল্যান্ডের মধ্যে হইছে। বুঝছো বাবুরা? বলো বুঝছো? চীন আর কার মধ্যে বলো তো? ইংল্যান্ডের মধ্যে। কেন হইছে? কারণ ওই যে মাদক করতে দেয় নাই, বাণিজ্য করতে দেয় নাই এইজন্য। বুঝছো? ভুল করা যাবে না। শিখতে হবে। আসো। এবার দেখি ১ম বিশ্বযুদ্ধ যদি এটা না পাও রে, তাহলে তোমাদের কি করব বলো তো? আগে ওইটা আগে বলা। ওইটাই বলা। কোনটা ভাইয়া আগে বলা? ওকে। আচ্ছা এবার ভাইয়া দেখো ১ম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? এটা কিন্তু বলতে হবে তোমাদেরকে। ওমা! বলতে হবে। সবাই বলো। ১ম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে হয়? তোমরা বলতেছো ভাইয়া কিভাবে ৮০ পাওয়া যাবে? ৮০ সবগুলায় ধুমায়া গেলে দাগায় আসবে দেখবা ৮০ পেয়ে গেছে। ৮০ র জায়গায় ৮ ও হইতে পারে। বলা যায় না। বুঝছো? এবার বলো দেখো। তাহলে ১ম বিশ্বযুদ্ধ কোন যুদ্ধ? তাহলে ১ম বিশ্বযুদ্ধ আমরা সবাই জানি কত সাল থেকে অনুষ্ঠিত হয়েছে বলো বাবুরা? ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত। ক্লিয়ার? তাহলে ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত এই যুদ্ধ অনুষ্ঠিত। আচ্ছা। এই যুদ্ধে ২ টা পক্ষ ছিল।
হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, বাবুরা তোমরা শুনতে পারো সবাই? তোমরা কি ক্লিয়ার শুনতে পারছো এখন? বাবুরা তোমরা শুনতে পারো সবাই? তোমরা কি ক্লিয়ার শুনতে পারছো? ঠিক হয় নাই? ঠিক হইছে? বাহ! কিউট তোমরা সবাই। ওকে, আসো। তাহলে আমি এখানে ২ টা জিনিস বোঝানোর চেষ্টা করতেছিলাম। এই যে এই ২ টা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম, বুঝছো? এই যে অক্ষশক্তি আর মৃত্যু শক্তির মধ্যে। তো এখানে অক্ষশক্তি দেশগুলো পরাজিত হইছিল। মানে এরা পরাজিত হইছিল, বুঝছো? পরাজিত হওয়ার কারণে তখন এরা কি করলো? তখন এদের কাছে তখন হচ্ছে জরিমানা আরোপ করা হইলো। দেখো, তখন এই যে জরিমানা আরোপ করা হইলো তখন জরিমানা আরোপ করার কারণে পরবর্তীতে ১৯১৯ সালের দিকে, কত সালে বাবুরা বলো তো? ১৯১৯ সালের দিকে তখন একটা চুক্তি হয়। সেই চুক্তিটার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। কি চুক্তি বলো তো? ভার্সাই চুক্তি। ক্লিয়ার? এই ভার্সাই চুক্তিটায় ফ্রান্সের একটা শহরের নাম ভার্সাই। ফ্রান্সের একটা শহর, ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তিটা হয়। ক্লিয়ার? এখন এই চুক্তির কারণে পরবর্তীতে এটা হয় ১৯১৯ সালে এই ভার্সাই চুক্তি। প্রশ্ন হচ্ছে এটা কততম ভার্সাই? এটাকে বলা হয় দ্বিতীয় ভার্সাই চুক্তি। পরীক্ষায় এটা আসবে। এখানে অপশনে নাই, কিন্তু এটা হবে দ্বিতীয় ভার্সাই চুক্তি। বলো তো কততম ভার্সাই চুক্তি? দ্বিতীয় ভার্সাই চুক্তি। বলো কততম? দ্বিতীয় ভার্সাই চুক্তি। বুঝছো? তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে এটা হচ্ছে কি হয়? তৃতীয় ভার্সাই চুক্তি। বুঝতে পারছো? আনসার পাইছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে প্রথম ভার্সাই চুক্তি কোনটা? তাই না? প্রথম ভার্সাই চুক্তি কোনটা, তাই তো? প্রথম ভার্সাই চুক্তি হচ্ছে, প্রথম ভার্সাই চুক্তি এইটা হচ্ছে আমরা যদি বলি, তোমরা সবাই জানো আমেরিকা ১৭৮৯ সালের দিকে বা ১৭৭৭ সালের দিকে বা ৭৬, হ্যাঁ ৭৬ সালের দিকে তখন হচ্ছে স্বাধীনতা লাভ করে। এর পরবর্তীতে স্বাধীনতা লাভ করার পর পরবর্তীতে এটা হচ্ছে স্বাক্ষরিত হয় আর কি, ঠিক আছে? ৮৯ সালের দিকে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দোকে হত্যা করার কারণে এই যুদ্ধটা শুরু হয়েছিল। কারণ সার্বিয়ার ওদের শত্রু ছিল। তখন হচ্ছে কি বলে? একটা দেশ ছিল তার নাম হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাইভো শহরেতে উনি ওইদিন কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হইতেছিল। এই কুচকাওয়াজ অনুষ্ঠান দেখতে যেয়ে উনি তখন এখানে হত্যাকাণ্ডের শিকার হয়। বুঝতে পারছো? তার একটা সুন্দরী বউ ছিল আরকি। ব্যাপক সুন্দরী এই যুবরাজের। এই সুন্দরী বউটাকে কারণে এটা পরবর্তীতে হত্যা হয়। যাই হোক, এখন দেখো পরবর্তী আমি নেক্সটে যাই। ভাইয়া V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 এটা হচ্ছে স্যার জলবায়ু মানে পরিবর্তনের সাথে। কিসের সাথে? জলবায়ু পরিবর্তন। আমি তোমাদেরকে আনসার বেশি এটা না করতে আমি নিজে করতেছি। দেখো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত এই V20। এই V20 যেটা হচ্ছে প্রধানমন্ত্রীদের জোট। প্রধানমন্ত্রী যারা হচ্ছে প্রধানমন্ত্রী থাকেন তারা হচ্ছে এই জোটটার সাথে সম্পর্কিত। প্রধানমন্ত্রীদের জোট। ক্লিয়ার? তাহলে প্রধানমন্ত্রীদের জোট হচ্ছে V20। আশা করি বুঝতে পারছো? তাহলে জলবায়ু পরিবর্তন, তাহলে V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। ক্লিয়ার সবাই? তাহলে V20 জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। এই জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। ওকে, আসো পরবর্তী নেক্সটে যাই। নেক্সট হচ্ছে ম্যাগনা কার্টা কি? আমি বেশি আর সময় নেব না, তোমরা অনেক চলে যাইতেছো। আচ্ছা, হ্যাঁ, জার্মানিতেও উগ্রতা জাতীয়তাবাদী তো নীতি অবশ্যই ছিল এই সময়। এবার দেখো বলছে ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হচ্ছে ইংল্যান্ডের প্রথম বাইবেল বলা হয়। তাহলে ইংল্যান্ডের
ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। এরপর আছে কি ইংল্যান্ডের বাইবেল বলা হয়। বাইবেল বলা হয়, ঠিক আছে। এই ম্যাগনা কার্টা অনুষ্ঠিত হচ্ছে 1215 সালে। 1215 সালে। বেসিক্যালি আমি যদি তোমাদেরকে বলি শোনো, ওই সময় যে রাজা ছিল এই রাজার ক্ষমতাটাকে হ্রাস করার জন্য রাজা যে কাউরে চাইলেই কি করতে পারতো জানো? রাজা যে কাউরে চাইলেই ধরো তোমার হচ্ছে হত্যা করতে পারতো, গ্রেফতার করতে পারতো, ঠিক আছে, জেলখানায় দিতে পারতো, বন্দি করতে পারতো, আটক করতে পারতো, যে কাউরে চাইলে। তো এই রাজার যে ক্ষমতাটা আছে এই ক্ষমতাটাকে মানে তোমার হচ্ছে কি বলে এটাকে, মানে একটা নিয়মের মধ্যে নীতির মধ্যে নিয়ে আসাটাকে, এর জন্য হচ্ছে তখন একটা শাসনতন্ত্র হয়, লিখিত শাসনতন্ত্র হয়, সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। এটা ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে খ্যাত এবং ব্রিটিশ শাসনতন্ত্রের প্রথম শাসনতন্ত্র বলা হয়, ঠিক আছে, বা ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় এটাকে। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছো? ওকে, আচ্ছা, এবার আসো ভাই 16 নাম্বার পরে আমরা যাব হচ্ছে 17 নাম্বারে যাব, ঠিক আছে। পৃথিবীর প্রথম লিখিত সনদ বা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। এই মদিনা সনদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা সবাই জানো যে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, বুঝতে পারছো? এই মক্কা থেকে মদিনায় হিজরত করা অবস্থায় তখন এইটা তখন 622 খ্রিস্টাব্দে আর কি মক্কা থেকে মদিনায় হিজরত করা অবস্থা তখন এটা প্রণয়ন করেন। এই সনদের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য, তারপরে এটার মধ্যে এবং অমুসলিম যারা আছেন এটার মধ্যেও এটার মধ্যে অমুসলিমদের অধিকার সম্পর্কে এই মদিনা সনদের মধ্যে বলা আছে, বুঝতে পারছো? মানে অমুসলিমদের সাথে কি আচরণ করবা না করবা এটা সম্পর্কে বলা আছে। পরীক্ষায় এটা প্রশ্ন আসে, এটা এখানে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে মানে মানে কি বলে পৃথিবীর প্রথম লিখিত সনদ বা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান বলা হয় কোনটাকে, সেটা হইতেছে এই মদিনা সনদ। আমরা জানি সংবিধান, আমরা তোমরা সংবিধানটা কিন্তু একটু ভালো করে পড়বা। মানে নেক্সট ক্লাসে আগের ক্লাসে মানে সংবিধান সম্পর্কে কিছু বলাইছিলাম মনে হয়, হ্যাঁ বলছিলাম মনে হয়, বেগম রাজিয়া বানু পড়াইছিলাম। তো তোমরা এগুলো সংবিধান সম্পর্কে এই টপিকটা সম্পর্কে ভালো করে পড়বা, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, যদি কিছু লেখা লেখা দিতে হবে এখানে সংবিধান সম্পর্কে, আশা করি লাগবে না তোমাদের, তোমরা পারো অনেক কিছু। দেখো ব্রিটিশদের প্রথম হচ্ছে লিখিত সনদ, তার নাম হচ্ছে মদিনা সনদ। এবার আসো আমরা নেক্সট যাই 18 নম্বরটিতে। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? তাহলে গম উৎপাদনকারী দেশ কোনটা এটা একটু সবাই বলো দেখি, তোমরা পারো কিনা। গম, গম হইতেছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র বা চীন। অ্যান্সার কোনটা হবে একটু বলো দেখি সবাই। ও বাবা। বলো দেখি একটু সবাই দ্রুত একটু বলো। বলো দেখি গম উৎপাদনকারী দেশ, হ্যাঁ সবাই বলো 18 নম্বর, ওয়াও। হ্যাঁ, সবচেয়ে বড় সংবিধানের দেশ ভারত, সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্র, সাব্বাস। আচ্ছা, ওকে, সবাই একটু বলো ইয়েস, সবাই জানো। তাহলে চীন অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে বলো তো? চীন। চীন, ভারত, তারপরে বাংলাদেশ এগুলো গম উৎপাদন করে, বুঝতে পারছো? গম উৎপাদনের জন্য বিখ্যাত আর কি। তাহলে পৃথিবীর সর্বাপেক্ষা মানে সবচেয়ে বেশি গম উৎপন্ন করে কে? চায়নার আর কি, ঠিক আছে। এবার আসো পর্বতে জ্বালানি তেল। রিসেন্ট সময় জ্বালানি তেল নিয়ে ব্যাপক একটা আলোচনা চলতেছে। জ্বালানি তেল উৎপাদনকারী শীর্ষে কোন দেশ রয়েছে? জ্বালানি তেলে, জ্বালানি তেলে যদি আমি বলি সব থেকে শীর্ষে রয়েছে সেই দেশটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, বুঝতে পারছো? যুক্তরাষ্ট্র। আমি বলবো ভাইয়া সৌদি আরব কই গেল? এরা হচ্ছে ব্যাপক পরিমাণে তেল মজুত করতেছে আর কি, বুঝতে পারছো? ব্যাপক পরিমাণে তেল হচ্ছে, এটা কি বলে, ব্যারেল বলা হয়, ব্যারেল না লিটারে বলা হয় আর কি, যাই হোক। তো এই ব্যারেল হইতেছে প্রায় প্রতিদিন 13.58 ব্যারেলের হইতেছে মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে আর কি। এরপরে
এরা একদমই পুরা বিশ্বের মধ্যে ব্যাপক হারে এরা পুঁজি নিয়ে ব্যাপক হারে উৎপন্ন করতেছে। এরপরে সৌদি আরব আছে। তারপরে তোমার হচ্ছে রাশিয়া আছে, কানাডা আছে। তাহলে দেখো সৌদি আরব, এখানে যুক্তরাষ্ট্র, তাহলে সৌদি আরব, সৌদি আরব। এরপরে যুক্তরাষ্ট্র। আচ্ছা যুক্তরাষ্ট্র তো বললাম, সৌদি আরব। তারপর কানাডা আছে, কানাডা। ঠিক আছে? এরপর আছে রাশিয়া, রাশিয়া আছে। এই দেশগুলোর থেকে ব্যাপক পরিমাণে জ্বালানি আরকি, ঠিক আছে? জ্বালানি তেল উৎপন্ন করা হয়ে থাকে আরকি। আর লাস্টের দিকে যদি আমি বলি, লাস্টের দিকে হইতেছে তোমার হচ্ছে ভাই সৌদি আরব হবে না কিন্তু। তোমরা সবাই সৌদি আরব আবেগে দিচ্ছ। যুক্তরাষ্ট্র অ্যান্সার হবে। বুঝছো? অ্যান্সার যুক্তরাষ্ট্র হবে। আর লাস্টে যদি বলি সেটা হচ্ছে চীন আরকি, ঠিক আছে? তো আমরা লাস্ট পর্যায়ে দেশগুলোর কাছ থেকে জ্বালানিগুলো নিচ্ছি আরকি। এরা আমাদেরকে দিচ্ছে না এখনো ওইভাবে। যাই হোক, এই আরকি জ্বালানি সম্পর্কে। আর হচ্ছে তোমরা সবাই জানো যে হরমুজ প্রণালীতে এর কারণে এই অংশগুলো হয়ে থাকে। আর বিশ্বের সবথেকে বেশি তেল মজুত করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের সবথেকে বেশি তেল মজুত করে, যদি এটা পরীক্ষায় আসে লিখে নিতে পারো যে বিশ্বের সবচেয়ে সবচেয়ে বেশি বেশি তেল মজুদ করে মজুত করে হচ্ছে ভেনেজুয়েলা। এ টু এ ভেনেজুয়েলা, ঠিক আছে? এই ভেনেজুয়েলা সবচেয়ে বেশি পরিমাণে তেল মজুত করে। ওকে, বুঝতে পারছো? ভাইয়া নওগাঁ হবে না, বাংলাদেশের সবচেয়ে বেশি গম উৎপাদন করে হচ্ছে ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি গম উৎপাদন করে। বুঝতে পারছো? তেল মজুত করে হচ্ছে ভেনেজুয়েলা। ওকে, ঠিক আছে। এবার আসো পর্বতে কয়লা। আসো বাবুরা সবাই, কয়লা কয়লা। দেখো তো কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটা? কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটা বলো? কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম দেশ, সে দেশের নাম হচ্ছে চায়না। এদের মাথায় এত বুদ্ধি, তাহলে চীন হইতেছে বা চায়না, এরা হচ্ছে কয়লা উৎপাদন করে। এক। দুই নাম্বার যদি বলি সেটা হচ্ছে ভারত, ঠিক আছে? এই ভারত হচ্ছে কয়লা উৎপাদন করে। তারপরে আছে হচ্ছে ইন্দোনেশিয়া। এই কয়লা মানে ওই যে চুলার কয়লা না বাবুরা, শোনো, চুলার কয়লা না কিন্তু, ঠিক আছে? এটা মনে করো না আবার। দেখো ইন্দোনেশিয়া পেয়েছো। এবার লেখো হচ্ছে যুক্তরাষ্ট্র, এবারে যাই হোক। এগুলো ততটা লাগবে না, তোমরা এমনি জাস্ট পড়ে ফেলবা, ঠিক আছে? চায়না এই শীর্ষে যারা আছে এটা পড়বা ভালো করে, ঠিক আছে? শীর্ষগুলো আসা পরীক্ষা আসে। তাহলে এটার অ্যান্সার হবে চায়না, অ্যান্সার হবে। তাহলে কয়লা উৎপাদনে বিশ্বের মধ্যে এরা হচ্ছে চায়না। ওকে, পাইছো সবাই? বুঝছো? তাহলে কি অ্যান্সার হবে বলো তো? চায়না অ্যান্সার হবে। ওকে, আসো আমরা নেক্সট যাই। নেক্সট হইতেছে, অনেকক্ষণ ধরে যেহেতু ক্লাস করতেছি, তোমরা অনেকক্ষণ ধরে আসো, তো হিউজ একটা সময় ধরে আমরা ইংরেজ আছি, এগুলো আমি তাড়াতাড়ি শেষ করে দিই নাকি? আচ্ছা, তো এখন দেখো গিনিজ মান মন্দির। তাহলে গিনিজ মান মন্দির কোথায় অবস্থিত? তো গিনিজ মান মন্দির অবস্থিত লন্ডনে। লন্ডনে অবস্থিত, বুঝতে পারছো? তাহলে লন্ডনে কোথায় অবস্থিত বলো তো? লন্ডনে, লন্ডনে। তাহলে লন্ডন যদি থাকে, এখন অপশনে ধরো লন্ডন নাই, তাহলে অ্যান্সার কি দিবা? অ্যান্সার দিবা যুক্তরাজ্য। কি দিবা বলো তো? যুক্তরাজ্য। আচ্ছা, তোমরা সবাই জানো যে গিনিস যেটা আছে এটা হচ্ছে জিএমটি। তাহলে জিএমটি প্লাস কত বলো দেখি? 6। তাহলে জিএমটির মানে কি বলো দেখি? জিএমটি মানে হচ্ছে গ্রিন হুইচ, গ্রিন হুইচ হুইচ মিন টাইম, গ্রিন হুইচ মিন মিন টাইম, মিন টাইম, গ্রিন হুইচ মিন টাইম, ঠিক আছে? গ্রিন হুইচ মিন টাইম, এটা হচ্ছে আর কি, ঠিক আছে? গিনিস মান মধ্যে যুক্তরাজ্য জিএমটি প্লাস 6। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। এবার দেখো পরবর্তী, সিন্ধু সভ্যতা কোন সভ্যতার মধ্যে পড়ে? তাহলে এখানে যদি বলা হয় সিন্ধু সভ্যতা কোন সভ্যতার মধ্যে, সেটা হিসাব আলাদা। সিন্ধু সভ্যতার মধ্যে পড়তেছে বা সিন্ধু যেটা আছে আর কি, বলছে কোন জাতি সভ্যতার মধ্যে পড়ছে। জাতির কথা যদি বলে, তখন ওই যে আমরা জানি কি কি আর্য, অনার্য, বুঝছো? দ্রাবিড়, অস্ট্রিক জাতিগোষ্ঠী আছে না, তখন এটার অ্যান্সার হবে এটা। তখন হবে কি দ্রাবিড় অ্যান্সার হবে, বুঝতে পারছো? তাহলে দ্রাবিড়, দ্রাবিড় জাতিগোষ্ঠীর মধ্যে আমাদের এটা হচ্ছে সিন্ধু সভ্যতাটা পড়ছে। ক্লিয়ার সবাই? তাহলে সিন্ধু সভ্যতাটা কার মধ্যে পড়ছে? দ্রাবিড় জনগোষ্ঠীর মধ্যে পড়ছে। ওকে, বুঝতেছো সবাই? বলো বুঝছো, বুঝছো, ক্লিয়ার? ওকে, এবার নেক্সটে যাও। নেক্সটে দেখো বলছে কি কপ 28 সম্মেলনটি কি সম্পর্কিত? কপ 28, তাহলে কপ 28 যে সম্মেলনটা আছে এটা কি সম্পর্কিত? শোনো,
কপ যেটা আছে এই কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, তাহলে কনফারেন্স অফ দ্য পার্টিস এটা হচ্ছে কপ। তাহলে কপ 28 হইতেছে, কপ 28 এইটা সম্পর্কে বিস্তার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, 1 থেকে 5, হ্যাঁ। কোনোদিন মানে কেমনে বড় এটাই তো চিন্তা। ওকে, এই ওকে। আচ্ছা এবার দেখেন, তাহলে কপ কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, পাইছেন? তাহলে কনফারেন্স অফ দ্য পার্টিস হইতেছে কপ। এই কপ যে সম্মেলন আছে এটা পরীক্ষা, আপনাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আর কি, বুঝতে পারছেন? কপ সম্মেলন, কপ সম্মেলন আসলে একটা জলবায়ু বিষয়ক একটা সম্মেলন। এই সম্মেলনের যদি আমি আপনাকে বলি কোনটা কোনটা পড়বেন, কপ 30 পড়বেন, বুঝতেছেন? কপ 30 পড়বেন, কপ 30। তারপরে কপ 31 পড়বেন, এই দুইটা ভালো করে পড়বেন। কপ 30 এটা 2025 সালে সংগঠিত হয়েছে, ক্লিয়ার? এটা কত সালে হয়েছে? 2025 সালে, ঠিক আছে? আর কপ পড়বেন কত বলেন তো? কপ 31, এটা 2026 সালে হবে, এখনো হয় নাই, এটা হবে আর কি। 26 সালে যেটা হবে এটা তো আপনাদের পরীক্ষা আসবে, তাহলে এটা হবে তুরস্কে, এটা লিখে নেন, এটা তুরস্ক। আর এটা হচ্ছে বেলেম, ব্রাজিল ছিল, বেলেম ব্রাজিল, এটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? কপ থেকে আর মানে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে একটা পরীক্ষা হয়, বিশেষ করে জলবায়ুর সাথে সম্পর্কিত যেগুলো আছে ইনশাল্লাহ ওগুলো থেকে আপনি একটা পাবেন, কমন পাবেন। তাহলে কনফারেন্স অফ দ্য পার্টিস এগুলো থেকে ভালো করে পড়বেন, তাহলে এটা জলবায়ু বিষয়ক সম্মেলন আর কি। ওকে, আচ্ছা এরপরে দেখেন নেক্সট নেক্সট আমরা কোনটা, 23 এর পর 24, 24 নাম্বার দেখেন, বলছে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা। ভাইয়া টেকসই মানে কি বলেন তো? এসডিজি। তাহলে এসডিজি কোনটা আমরা বলেন তো? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ওকে। তাহলে এসডিজি, এই এসডিজির লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। কতটি লক্ষ্যমাত্রা? 17টি। এইটার শুরু হয় কত সালে? 2016 সাল থেকে 2031 সাল পর্যন্ত এইটার হইতেছে মেয়াদকাল, ঠিক আছে? 2016 সাল থেকে 2031 সাল পর্যন্ত, মানে 15 বছর মেয়াদকাল। আর এই এসডিজির পূর্ব নাম হচ্ছে এমডিজি। তাহলে এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, আর এসডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ক্লিয়ার? এটা হচ্ছে এসডিজি আর কি, ঠিক আছে? আচ্ছা এরপরে সহযোগী ইন্ডিকেটর আছে আরো 169টি। এদের মধ্যে আবার লক্ষ্যমাত্রা 17টার মধ্যে প্রথমটা হচ্ছে দারিদ্র বিমোচন, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বেন, ইনশাল্লাহ এগুলো থেকে কমন আসবে। বুঝাতে পারছি? এসডিজি গুলো ভালো করে পড়ার চেষ্টা করুন, জাতিসংঘগুলো একটু ভালো করে পড়বেন। জাতিসংঘ থেকে আমি আপনাদের জন্য সাজেশন একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আমার পেজে হোক বা ভাইদের পেজে হোক বা যে কোনো একটা জায়গায় দিয়ে দেবো আপনাদের ন্যাশনালের জন্য, ঠিক আছে? লাস্ট মোমেন্টের জন্য একটু সবাই একটু পেজটা ফলো করে দেখেন, তাহলে পারবেন আর কি। নাসির স্যার আর কি, ঠিক আছে? নাসির স্যার আর বিবেইনার তো আপনাদের পাশে আছেই, সেটা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার যারা আছেন তাদের হচ্ছে যারা আমাদের কি আছে বলেন তো, আমাদের কোর্স আছে, এটা তো আপনারা জানেন সবাই। যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নেবেন তাদের তো পাবেনই এটা, এতে কোনো সন্দেহ নেই। যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে নিতে পারেন আর কি, ঠিক আছে? ওকে, আসেন আমরা লাস্টে একটা আমরা পরে ফেলি, সেটা হচ্ছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা, সেটা হচ্ছে ইউনাইটেড, দেখেন বলছে ইউনাইটেড নেশন, তাহলে ইউএনওডিসি, তাই না? তাহলে ইউএনওডিসি পেয়েছেন? তাহলে ইউএনওডিসি মানে কি? ইউনাইটেড নেশনস, ইউএন কথা মানেই যেখানে দেখবেন ওখানে ইউএন নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। তাহলে ইউনাইটেড নেশন এই দুটো পাইলেন। তাহলে ওতে মানে কি? অফিস, ওতে মানে অফিস। তাহলে বলছে যে অফিস ড্রাগস তো বোঝে নেই নাকি? ড্রাগস অ্যান্ড ক্রাইম বুঝতে পারছি? তাহলে এটাই বলছে যে জাতিসংঘের মাদক এবং অপরাধ সংক্রান্ত সংস্থা, এটার নাম হচ্ছে ইউএনডিসি, খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সংস্থার সদর দপ্তর অবস্থিত হচ্ছে ভিয়েনা। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া নামে একটা দেশ আছে, অস্ট্রিয়া, বুঝতে পারছেন? অস্ট্রেলিয়া নয় কিন্তু, অস্ট্রিয়া। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়াকে। এই অস্ট্রিয়া যে দেশটা আছে এটার মধ্যে এইখানে অবস্থিত, বুঝতে পারছেন? আর সংস্থাগুলো মোটামুটি বেশ ভালোই আসে প্রশ্ন।
এই যে এখান থেকে এই আপনারা বিশেষ করে জাতিসংঘটা ভালো করে পড়বেন। বুঝতে পারছেন? জাতিসংঘ ভালো করে পড়বেন। ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে ওগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে? তারপরে ওই যে সভ্যতা যেগুলো আছে, বিশেষ করে ধরেন আন্তর্জাতিক সংগঠন যেগুলো আছে সংগঠন, তারপরে সংগঠনগুলো কোনগুলো সেটা তো বুঝতেইছেন। হ্যাঁ? ওগুলো ভালো করে পড়বেন। সভ্যতাগুলো ভালো করে পড়বেন। যেমন মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। সবাই অনেক ধৈর্যশীল ধৈর্য অবস্থায় আছেন। অনেকেই ধৈর্য ধরে আছেন, ক্লাসটা করছেন। যারা ধরেন শেষ পর্যন্ত করলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর হচ্ছে পরীক্ষা অবশ্যই ভালো দিবেন। ১ নাম্বার। ২ নাম্বার কথা হচ্ছে দাগায় আসবেন। যেহেতু নেগেটিভ মার্কিং নাই, দাগায় আসবেন। ধুমায়া দাগায় আসবেন। কোন ভয় চিন্তা ছাড়া জায়গায় আসবেন। আর আপনি বলছি ধরেন জনপ্রতি কতজন করে আছে আপনাদের সিট? ১ জন করে বা ২ জন করে ধরেন। ২ জন করে আপনি যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারেন ইনশাআল্লাহ আপনি কিন্তু চান্স পাবেন কিন্তু। বুঝতে পারছেন আমার কথাটা? ইনশাআল্লাহ চান্স পাবেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি ভাইয়া ভয় করা যাবে না। কনফিডেন্স এর সাথে অ্যান্সার করতে হবে। আর একটু ভালো করে এই ২-৪ টা দিন একটু ভালো করে পড়াশোনা করেন। আপনি যদি এই ২-৪ টা দিনও যদি ১৪ ঘন্টা ১৫ ঘন্টা করেও যদি পড়াশোনা করেন, বুঝছেন? তারপরেও যদি পড়াশোনা করেন তাহলেও কিন্তু আপনি এটা ভালো জায়গায় চান্স পাবেন আশা করা যায়। বুঝতে পারছেন? ওকে? আচ্ছা। এই হইতেছে মোটামুটি আমাদের আজকে ক্লাস সম্পর্কে ছিল। তো আমরা আপনাদের একটু মতামত চাইতেছি যে আপনাদের ক্লাসটা আসলে কেমন লাগলো? উপকার করতে পারলাম কিনা? এটাও একটা বড় ফ্যাক্ট। বুঝতে পারছেন? ও আরেকটা কোয়েশ্চেন ছিল আমাদের হচ্ছে প্রায় ১০০ টা প্রশ্ন না? এখানে ১০০ টা প্রশ্নের কথা বলছিলাম না? ১০০ টা প্রশ্ন কিভাবে আমি বলি। ধরেন ২৫ টা ছিল। ২৫ গুণন ৪ বুঝতে পারছেন? ৪ টা প্রশ্নের ব্যাখ্যা করে দিতাম আরকি। ঠিক আছে? আরকি। যাই হোক এই হইতেছে মোটামুটি অবস্থান। তো আপনারা একটু আমাকে বলেন যে আপনার আসলে এই ক্লাসটা কেমন লাগছে? আ শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। হ্যাঁ, প্রিয়ান নামের ছেলেটা। আমি আপনাদেরকে চিনি। এই যে হয়তোবা ফেসে চিনি না। হয়তোবা ফেসে এখনো দেখা হয়নি। সামনাসামনি দেখা হয়নি। এই যে আপনাদের নামগুলো না এগুলো কিন্তু আমার কাছে পপুলার হয়ে গেছে। মানে চেনা হয়ে গেছে। প্রিয়ান নামে একটা ছেলে আছে। তারপরে যে নাইমা, লাকি, রাবেয়া বুঝতে পারছেন? এরা কিন্তু খুবই কিন্তু আমার কাছে পপুলার। এই যে শিরিন শারমিন বুঝতে পারছেন? পুষ্প এই কিন্তু নামগুলো কিন্তু আমার কাছে পপুলার কিন্তু। আমি ২-৩ দিন ক্লাস নিয়েছি যেহেতু তো মোটামুটি সবাইকে একটা বলে চিনে ফেলছি আরকি। ঠিক আছে? আইসি মাহিম ও বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নাইমা লাকি থ্যাংক ইউ। ক্লাসটা অনেক ভালো ছিল। ঠিক আছে? সমস্যা নাই। ইনশাআল্লাহ আমি আরো সামনে চেষ্টা করব আপনাদেরকে ভালো, ভালো ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ, কাইটা ওকে, এবার দেখেন আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লিমা, হ্যাঁ, লিমাও ১ম থেকেই ক্লাসে ছিল। উপস্থিত ছিল। আচ্ছা তিশা, মোসাম্মদ তিশা ইসলাম। ওকে, অনেক ভালো ক্লাস ছিল। ওকে। আ রেবে আচ্ছা রাবেয়া বলছে আলহামদুলিল্লাহ লিমা ওকে। জি ভাইয়া দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আইসি মিউজিয়াম হ্যাঁ, অবশ্যই। আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আপনারা যেন ভালো করে পরীক্ষাগুলো দিতে পারেন। আর আপনাদের সাজেশনটা দিয়ে দেব। আর যারা ওই যে মার্চ মাসের পিডিএফ পান নাই, ঠিক আছে? মার্চ মাসের পিডিএফটা নিয়ে নিন। বুঝতে পারছেন? পিডিএফটা নিয়ে নিন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফ্রিতে দিয়ে দেব সমস্যা নেই। আপনার ছোট ভাই বোন হন আর কি করব বলেন? ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো থাকেন, দেখা হবে আবার। ওকে? অন্য কোনো